হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? এই মুহূর্তে আমাদেরকে যারা দৈনিক আলোর অফিসিয়াল পেজ থেকে আমাদেরকে যারা লাইভে শুনছেন, সবাইকে স্বাগত জানাই আমাদের আজকের এই অনুষ্ঠান। শুধু চাকরি নয়, উদ্যোক্তা হয়ে উঠি। আজকে আমাদের এই অনুষ্ঠানে আমাদের সাথে একজন গেস্ট হিসেবে উপস্থিত আছেন। তা গেস্টকে আমরা অন স্ক্রিনে আনার পূর্বে আমি একটি কথা বলতে চাই যে আজ আমরা যারা যুব সমাজ আছি, আমি যদি পারতাম তো প্রতি যুব সমাজের প্রতিটা ছেলে মেয়েকে এই অনুষ্ঠানটি দেখতে বাধ্য করতাম। তো বেশি কথা না বলে চলে যাই আমাদের সরাসরি গেস্টের কাছে। আমাদের সাথে আমাদের গেস্ট হিসেবে উপস্থিত আছেন হাসালান মামুন ভাই, মানব সম্পদ ও সংগঠন উন্নয়ন প্রশিক্ষক ও কেরিয়ার পরামর্শক। স্বাগত জানাই মামুন ভাইকে। হ্যালো মামুন ভাই, আপনি কেমন আছেন? আসসালামু আলাইকুম। প্রত্যয় আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। যাই, আপনাকে অনেক ধন্যবাদ যে আপনি ব্যস্ততার মধ্য দিয়েও আমাদেরকে সময় দিয়েছেন। তো মামুন ভাই, আজকে আমাদের এই অনুষ্ঠানটি হচ্ছে শুধু চাকরি নয়, উদ্যোক্তা হয়ে উঠি আমরা সবাই। এই বিষয় নিয়ে আমরা আজকে আলোচনা করব। তা এই আলোচনায় ভাই প্রথমে জানতে চাই যে আমি চাকরি না করে একজন উদ্যোক্তা কেন হব? আচ্ছা, শুরুতে আমি ধন্যবাদ জানাচ্ছি আজকে এই প্রোগ্রামটি যারা হোস্ট করছে, দৈনিক আলো এই গণমাধ্যমটিকে, এবং বিশেষ করে তোমাকে ধন্যবাদ জানাচ্ছি। আমি তুমি করেই বলছি কারণ তুমি আমার ছোট ভাই। হ্যাঁ হ্যাঁ, তোমাকে আমি পছন্দ অবশ্যই করি অবশ্যই। এবং দৈনিক আলো আমি আচ্ছা নিয়মিত দেখি। তাদের সত্যনিষ্ঠ সে সংবাদ প্রচারের যে প্রচেষ্টা সেটা আমাকে মুগ্ধ করে। তো প্রথমে আমি এই এই পত্রিকাটির সাথে আজকের এই সেশনে থাকতে পেরে গর্বিত ফিল করছি। আর ভালো লাগছে যে এই বিষয়টি নিয়ে কথা বলতে, যে উদ্যোক্তা। আমি আসলে এই বিষয়ে আমার একটু দুর্বলতা রয়েছে। আমি চেষ্টা করি এই বিষয়ে আমার ক্যারিয়ারে এই বিষয়গুলো দীর্ঘদিন ধরে কাজ করছি এবং ভবিষ্যতে আরো ব্যাপকভাবে কাজ করার সুযোগ ইচ্ছা আছে। তো সেই রিলেটেড নিয়ে কথা বলতে পেরে ভালো লাগছে। তো এই যে আমি যেটি আমাকে কোশ্চেন করা হয়েছে যে আহ, আমরা কেন উদ্যোক্তা হব, মানে চাকরি না করে কেন উদ্যোক্তা হব? চাকরি না করে চাকরি কেন তো করতে উদ্যোক্তা পারি। হব? চাকরি তো হ্যাঁ আমরা করতে পারি, কেন উদ্যোক্তা হব? সুন্দর একটি কোশ্চেন। আসলে যে আহ, ব্যাপারটা হলো যে আমরা তো অনেকেই জব করতে পারি, ব্যবসা না করে অন্যান্য যে প্রফেশন গুলো আছে সেগুলোতে আমরা জড়াতে পারি, কিন্তু উদ্যোক্তা কেন হবে? ঠিক আছে। আসলে যে আমরা যেটা আমাদের যে যুব সমাজের যে ভাবনা, যে উদ্যোগ গ্রহণকে বা ব্যবসা করাকে অনেকে বেশি ঝুঁকিপূর্ণ মনে করে, এই জন্য কিন্তু আমরা অনেকে এই ব্যাপারে ইন্টারেস্টেড না। কিন্তু একটা জিনিস মাথায় রাখতে হবে যে শুধুমাত্র ব্যবসায় ঝুঁকিপূর্ণ, চাকরিতে ঝুঁকিপূর্ণ না এমন কিন্তু কিছু না। চাকরি যে কোনো সময় চলে যেতে পারে। ঠিক আছে, চাকরি যে কোনো সময় সমস্যা হতে পারে। ঠিক আছে, সরকারি জবের ক্ষেত্রে ভিন্ন। সরকারি জবেও যে চাকরি চলে যায় এমন চলে যায় না এমন কিন্তু কথা না। তবে সেই পরিস্থিতিটা একটু ভিন্ন, চলে যাওয়া আর সুযোগ কম থাকে, বাট কিন্তু চলে যায় কোনো দুর্ঘটনা ঘটলে বা নিয়ম বর্বিত কাজ করলে ঘটে যায়। অনেক অনেক অনিচ্ছা সত্ত্বেও ভুল করলেও কিন্তু চাকরি চলে যায়। তার মানে কিন্তু রিস্ক দুটোতেই জড়িত, রিস্ক ব্যতীত আসলে কিছু নাই। তো রিস্ক ব্যাপারটা যেমন জবেও যেরকম আছে, ব্যবসার ক্ষেত্রেও আছে। ঠিক আছে। তো আমাদের এই ভীতি থেকেই আমরা মূলত চাকরিটাকে বেশি পছন্দ করি, কিন্তু ঝুঁকি কিন্তু দু জায়গায় রয়েছে। আমরা কেন ব্যবসাকে বেছে নেব? বাংলাদেশের প্রেক্ষাপটে যদি একটু চিন্তা করি আমরা, তাহলে দক্ষিণ এশিয়ার ভিতরে বাংলাদেশের বেকারত্বের হার সবচেয়ে বেশি। আইএলওর একটি আইএলওর একটি সাম্প্রতিক সময় রিপোর্টে দেখা গেছে বাংলাদেশের টোটাল জনগোষ্ঠীর প্রায় 3 কোটি লোক বেকার রয়েছে। ঠিক আছে। এবং এই হারে চলতে থাকলে, বাংলাদেশের জনসংখ্যা যে হারে বাড়ছে, কর্মসংস্থান বাড়ছে না, এই হারে চলতে থাকলে আগামী 1 দশকের মধ্যে সেটি 6 কোটিতে দাঁড়াবে। এটি কিন্তু একটি ভয়াবহ একটি পরিসংখ্যান, এদিকে কিন্তু আমরা খুব বেশি নজর দিচ্ছি না। আচ্ছা, আমরা যদি আরো কিছু গবেষণার রিপোর্ট দেখতে পারি, তাহলে দেখা যাবে যে বাংলাদেশের শ্রম বাজারে প্রতি বছর 22 লক্ষ লোক ইনভলভ হচ্ছে। মানে বছর শেষে প্রতি বছর 22 লক্ষ লোক চাকরির জন্য রেডি, তারা বাজারে ঢুকছে, কিন্তু চাকরি পাচ্ছে মাত্র প্রতি 7। বছরে প্রতি হুম 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 মানে বছরে 22 লক্ষ লোক তারা বেকারত্ব হচ্ছে, মানে তারা অনার্স মাস্টার্স পাস করছে, এটাই তো? অনার্স মাস্টার্স পাস করছে বা আচ্ছা পড়াশোনা শেষ, তারা চাকরির জন্য প্রস্তুত, রেডি, তারা এখন আচ্ছা জব আচ্ছা করছে প্রতি বছর এরকম নতুন করে। হ্যাঁ। কিন্তু আচ্ছা আচ্ছা। মানে সবচেয়ে আশ্চর্য বিষয় কি, এই 3 ভাগের 1 ভাগ, মাত্র 7 ভাগ লোক কাজের সুযোগ পাচ্ছে। বাকি 2 ভাগ কিন্তু এই যে পিছিয়ে থাকা বেকার রয়েছে তার সাথে ইনক্লুড হচ্ছে, অ্যাকুমুলেট হচ্ছে এইভাবে। তাহলে এটা কিন্তু একটা ভয়াবহ চিত্র বাংলাদেশের প্রেক্ষাপটে।
আচ্ছা, আরো একটি ভয়াবহ ঘটনা যেটি আমি বলতে চাচ্ছি, যে বাংলাদেশে যে শিক্ষিত বেকার রয়েছে এর সংখ্যা এখন প্রায় 1 কোটির কাছাকাছি। হয়তো আচ্ছা আচ্ছা, এক মানে কোটির কাছাকাছি। মানে এই সুপারের সংখ্যা এরকম যে আসলেই বোঝা যাচ্ছে যে বেকারত্ব এরকম যে আসলে তার যে এমবিএ মাস্টার্স করে সে একটা নিম্ন লেভেলের জব করছে, আসলে কিন্তু সে এখন বেকার। তার যে মেধা যোগ্যতা সেখানে ব্যবহার করতে পারছে না। এরকম ছদ্মবেশী বেকারত্ব কিন্তু অনেক আছে, সেগুলোর কথা আমি বাদ দিলাম। এই সকল প্রেক্ষাপটে যদি আমরা দেখি বাংলাদেশের ইকোনমি, বাংলাদেশের কন্ডিশন, শিক্ষা ব্যবস্থা, বেকারত্ব, ঠিক আছে, সবকিছু মিলিয়ে যদি আমরা একটু সামনের দিকে তাকাই তাহলে কিন্তু আমরা সামনের দিকে উদ্যোগ গ্রহণ ছাড়া কোনো পথ দেখছি না। আমরা যদি এই যে সামনের দিকে যে ভয়াবহ একটি ঝড় চলে আসছে ইকোনমির উপর থেকে বা বেকারত্ব, এগুলো থেকে বাঁচতে হলে কিন্তু আমাদের সামনে একটি পথ, আমাদের শুধু চাকরি খুঁজলে হবে না বা চাকরির ভরসায় বসে থাকলে হবে না, আমাদের উদ্যোক্তা হয়ে উঠতে হবে। এটির কোনো আসলে আমাদের এটির কোনো বিকল্প নেই। এটি এটি হলো বাস্তবতা, ঠিক আছে। সো আমাদের উচিত যে এখন থেকে এই উদ্যোক্তার মন মানসিকতা তৈরি করা। এছাড়াও বাংলাদেশে বর্তমান যে পরিস্থিতি, এই পরিস্থিতিটা কিন্তু উদ্যোগ গ্রহণের বা ব্যবসা বাণিজ্যের সবচেয়ে ভালো পরিস্থিতি আমরা যাচ্ছে। এই অর্থে বলা যাচ্ছে এদেশের ডিজিটাল যুগ চলছে, গভর্নমেন্ট বিভিন্ন ইনফরমেশন টেকনোলজিতে ইনভেস্ট করছে, সেক্ষেত্রে প্রচুর খাত তৈরি হচ্ছে, দেশের যোগাযোগ ব্যবস্থার উন্নতি হয়েছে, মানুষের জীবনযাত্রার মানের উন্নয়ন ঘটেছে, মানুষ এখন কাস্টমাইজেশন সেবা চাচ্ছে। কাস্টমাইজেশন সেবা মানে কি? যার যার নিজের পছন্দ মতো সেবা চাচ্ছে, ঠিক আছে। এছাড়া আচ্ছা সবচেয়ে বড় দিক যেটি, সেটি হলো বাংলাদেশে প্রায় 17 কোটি গ্রাহক রয়েছে, 17 কোটি ক্রেতা রয়েছে। এই 17 কোটি ক্রেতার যে চাহিদা রয়েছে সেগুলো ফিল আপ করতে পারি কিন্তু আমরা সহজেই একটি ব্যবসা প্রতিষ্ঠান দাঁড় করিয়ে বা উদ্যোক্তা দাঁড় করিয়ে। তাতে কি হবে, যেমন আমাদের যেমন এককভাবে কর্মসংস্থান হবে, তার পাশাপাশি প্রতিষ্ঠান বড় হওয়ার সাথে সাথে অন্যান্য মানুষেরও জীবিকার একটা বাহন তৈরি হবে, অবস্থান তৈরি হবে, তাতে বেকার সমস্যার সমাধান হবে। তাই আমি আমরা যারা যুব সমাজ আছি তাদেরকে বলতে চাচ্ছি যে আমাদের উচিত শুধুমাত্র চাকরিতে মনোযোগী না হয়ে কিভাবে উদ্যোক্তা হয়ে ওঠা যায় সেদিকে মনোযোগী হওয়া। হ্যালো। জি, হ্যাঁ, আমি আমার প্রশ্ন শেষ করেছি। হ্যাঁ, ধন্যবাদ মামুন ভাই। হ্যাঁ, ধন্যবাদ মামুন ভাই। আমরা একটি সুন্দর একটা উপস্থাপনার মধ্য দিয়ে আপনার এই টপিক্সের সুন্দর একটি উপস্থাপনার মধ্য দিয়ে আমরা আমাদের অনুষ্ঠানটা শুরু করতে পারলাম। এই মুহূর্তে আমাদের যারা দর্শক আছেন, দর্শক যারা আমাদেরকে শুনছেন, আপনাদের যদি আমাদের অতিথি হাসান আল মামুন ভাইয়ের কাছে উদ্যোক্তা রিলেটেড কোনো ধরনের কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে অবশ্যই আপনি আপনার কমেন্ট বক্সে জানিয়ে দিবেন আমাদেরকে। আমাদের এই অনুষ্ঠানটি সরাসরি দৈনিক আলো ডট ইনফো, দৈনিক আলো একটি অফিসিয়াল একটি অনলাইন নিউজ পেপার, এদের অফিসিয়াল পেজ থেকে সরাসরি সম্প্রচার করা হচ্ছে। তো মামুন ভাই, আমরা আপনার কাছ থেকে জানতে চাই যে একজন উদ্যোক্তা সে কি জন্মগতভাবেই কি উদ্যোক্তা হয়ে ওঠে, নাকি সময়ের বিবর্তনের সাথে সাথে সে একজন উদ্যোক্তা হয়ে ওঠে? আপনি কি বলবেন? হ্যাঁ, উদ্যোক্তা এটি একটি মানে খুবই প্রাসঙ্গিক একটি প্রশ্ন। অনেকে এই টাইপের কোশ্চেন করে থাকে এবং এই নিয়ে বিভিন্ন তথ্য রয়েছে, থিওরি রয়েছে, এন্টারপ্রেনিয়রশিপের বিভিন্ন রিসার্চ রয়েছে। তবে যেটি আমার ব্যক্তিগত দিক থেকে যেটি বিষয় আমি বলতে চাচ্ছি বা উল্লেখ করতে চাচ্ছি সেটি হলো যে উদ্যোক্তা কি জন্মগত বিষয় বা এটি কোনো বৈশিষ্ট্য নাকি প্রচেষ্টা? মানে এটা কি মানে অনেকে বলে না যে পারিবারিক জিনগত হুম, একটি হুম। বৈশিষ্ট্য কিনা? হ্যাঁ, হ্যাঁ, এইটা আর সেটাই কি। বৈশিষ্ট্য বা এটি কোনো এটি কোনো প্রশিক্ষণ দিয়ে বা এটি কোনো দক্ষতা যেটা অর্জন করা যায় কিনা। তো আমি যেটা হ্যাঁ বলতে হ্যাঁ হ্যাঁ। চাচ্ছি, আমার ধারণা উদ্যোক্তা জন্মগত ভাবেই যে একটি বৈশিষ্ট্য বা গুণ এরকম কিছু না, আমি এটা এরকম কিছু মনে করি না, ঠিক আছে। মূলত যারা বিভিন্ন সময় উদ্যোগ, আমার ধারণা যেটি বিভিন্ন সময় যারা অ্যাকচুয়ালি উদ্যোগ গ্রহণ করতে গিয়ে অনেকটা ব্যর্থ হয়েছে, বিভিন্ন কারণে ব্যর্থ হয়েছে, বা আচ্ছা আচ্ছা। যারা কি বলে যে অনেক সময় ভাগ্যকে টেনে আনে, ব্যর্থ হলে আমরা অনেক সময় ভাগ্যকে টেনে আনি, তারা অনেক সময় এই ধরনের কজ গুলো দাঁড় করায় যে আসলে আমি জন্মগত ভাবে আমার কপালে বা আমার ভিতরে এই গুণগুলা নাই বলে আমি উদ্যোক্তা হতে পারলাম না, এই ধরনের একটা প্রবণতা আমাদের ভিতরে দেখা যায়। সেক্ষেত্রে থেকে অনেকেই হয়তো এই কথা আমরা বলে থাকি যে উদ্যোক্তা জন্মগত ভাবে জন্মায়। কিন্তু আসলে ব্যাপারটা হলো যেটি হলো যে জন্মগত ভাবে আমরা হয়তো কিছু বৈশিষ্ট্যের অধিকারী হতে পারি জিনগত ভাবে, কিছু কিছু বৈশিষ্ট্য থাকে হিউম্যান বিং এর যেগুলো বাই ন্যাচারালি জিনগত ভাবে বংশ পরস্পরে চলে আসে, সেগুলো কিন্তু আমাদের মধ্যে থাকে।
এই বৈশিষ্ট্যগুলো কারণে দেখা গেছে অনেকের পক্ষে যে উদ্যোগ গ্রহণ করা বা উদ্যোক্তার যে গুণাবলী তার ভিতর থাকে সেগুলো সহজ হয়ে যায়। যেমন সাহসী হতে পারে অনেকেই কঠোর পরিশ্রমী হতে পারে। ঠিক আছে, এই ব্যাপারগুলো হয়তো জন্মগতভাবে পাওয়া যায়, মানে জিনগত ব্যাপার স্যাপার থাকতে পারে, কিন্তু বাস্তবিক পক্ষে কিন্তু আসলে আহ, যে আমরা মনে রাখতে হবে উদ্যোগটা একটি চলমান প্রচেষ্টা। ঠিক আছে, এটি অর্জন করতে হয়। আর উদ্যোক্তার মূল উপাদান যে 4টি মূল উপাদান রয়েছে সেগুলো যদি আমরা খেয়াল করি তাহলে দেখা যায় যে 4টির মূল মধ্যে রয়েছে লক্ষ্য পরিকল্পনা, 1, 2 মেধা বা অভিজ্ঞতা, 3 মূলধন, 4 পরিশ্রম। তো এই যে মূল উপাদান রয়েছে উদ্যোগের বা উদ্যোগ একজন সফল উদ্যোক্তা হওয়ার জন্য এই 4টি মূল উপাদানকে ফোকাস করতে হয়। এগুলো সকলে কিন্তু অর্জনযোগ্য, বা এগুলো আমার বা আমাদের ভিতরে না থাকলেও এগুলো আমরা প্রশিক্ষণ গ্রহণ বা অধ্যবসায় বা নিজে নিজে চেষ্টা করে কিন্তু অর্জন করতে পারি। তার মানে কি দেখা যাচ্ছে, আমি বলতে চাচ্ছি যে উদ্যোগটা আসলে জন্মগত কোনো গুণ না বা জন্মগত কোনো বৈশিষ্ট্য না, এটি ব্যক্তিগত ভাবেই বা অর্জন করতে হয়, এরকম একটি বিষয়। আচ্ছা মামুন ভাই, একজন উদ্যোক্তার ভিতরে অবশ্যই তো ক্রিয়েটিভিটি থাকতে হবে। এই ক্রিয়েটিভিটি এটা তো হচ্ছে যে মানুষ মানে মনস্তাত্ত্বিক একটি বিষয়, এটা কি প্রশিক্ষণ করে কি ক্রিয়েটিভিটি বাড়ানো সম্ভব, আপনি কি মনে করেন? হ্যাঁ, এটি ব্যাপারে কিন্তু অনেক গবেষণা হয়েছে অলরেডি। বিভিন্ন মানুষের উপরে গবেষণা হয়েছে, বিভিন্ন প্রাণীর উপরে গবেষণা হয়েছে, কুকুরের উপর গবেষণা হয়েছে। ঠিক আছে, আমরা যদি একটি বিষয় লক্ষ্য করি, কুকুর আমরা বাংলাদেশের র্যাবের সাথে দেখেছি, ডগ স্কোয়াডকে দেখেছি, তারা কিন্তু একজন প্রশিক্ষণ প্রাপ্ত সৈনিকের মতোই তারা কি করে, তাদের ভিকটিমকে, শত্রুকে বা যারা সন্ত্রাসীকে আক্রমণ করছে তাদের কাছ থেকে ব্যানেট বা কোনো কিছু লুকিয়ে রাখলে খুঁজে বের করছে। ঠিক আছে, সো আমি যেটা বলতে চাচ্ছি যে একটি পশুকে যদি ট্রেন আপ করে একজন সৈনিকের যে দায়িত্ব, সেই দায়িত্ব যদি তার মাধ্যমে পালন করানো যায় বা সেই দায়িত্ব যদি তার উপর অর্পণ করা যায়, তাহলে অ্যাজ এ হিউম্যান বিং হিসেবে কেন আমরা পারবো না যে আচ্ছা প্রশিক্ষণ আচ্ছা দেওয়ার আচ্ছা। মাধ্যমেই সহজেই আমাদের ভিতর যে উদ্যোক্তা হতে যে গুণাবলী বা বৈশিষ্ট্যগুলো দরকার সেগুলো কেন আমরা পারবো না? অলরেডি বাংলাদেশ গভর্নমেন্ট সহ বাংলাদেশের উদ্যোক্তা নিয়ে যারা বিভিন্ন প্রতিষ্ঠান কাজ করছে, এসএমই ফাউন্ডেশন কাজ করছে, বাংলাদেশ ব্যাংকের বিভিন্ন প্রজেক্ট রয়েছে, সেক্ষেত্রে কিন্তু তারা বিভিন্ন ট্রেনিং প্রোগ্রাম করছে। তাদের নিয়ে তারা কি করছে, যে ট্রেনিং এর মাধ্যমে তাদের ভিতরে উদ্যোক্তার যে যোগ্যতা গুণাবলী সেগুলো তৈরি করছে। এছাড়াও বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠান, আমাদের জানা মতে আমাদেরই এক কলিগ বা ক্লোজ ভাই, সেও উদ্যোক্তা নিয়ে কাজ করছে, উদ্যোক্তা ফরাদ হোসেন বিপু, সেও কিন্তু কাজ করছে এই সকল বিষয় নিয়ে। তো এগুলাই আসলে প্রমাণ করে যে আমাদের ভিতরে যদি কোনো দক্ষতার বা যোগ্যতার বা বৈশিষ্ট্যের যদি কোনো ঘাটতি থাকে, সেগুলো আমরা কিন্তু প্রশিক্ষণ নিয়ে আমরা সেগুলো থেকে ঘাটতি মোকাবেলা করতে পারি। আচ্ছা ভাই, যখন আমি কোনো ব্যবসা শুরু করতে যাব বা নিজে একজন উদ্যোক্তা হতে যাব, আমার প্রথম সমস্যা এসে দাঁড়ায় হলো মূলধন ব্যবস্থাপনা। তো আমি হুম। কিভাবে মূলধন, মানে আমি ব্যবসা শুরু করার পূর্বে কি ধরনের মানে কিভাবে মূলধন সংগ্রহ করব, এবং আমি যদি ব্যবসায় ক্ষতিগ্রস্ত হই তাহলে সেইটা কিভাবে রিকভারি করব? হ্যাঁ, এটি খুবই কমন কোশ্চেন। আমরা যেখানেই কথা বলতে যাই বা ট্রেনিং দিতে যাই, তো সবচেয়ে 1 নাম্বার কোশ্চেনটি থাকে মূলধন। ঠিক আছে, এই হ্যাঁ হ্যাঁ। মূলধন ব্যবসার একটি অত্যাবশ্যকীয় উপাদান, যেমন অত্যাবশ্যকীয় উপাদান তেমন ব্যবসার অন্যতম প্রধান সমস্যা। আচ্ছা আচ্ছা। আচ্ছা, উপাদান আবার সমস্যা। হ্যাঁ, মানে এই মূলধন ছাড়া আচ্ছা, ব্যবসা হবে না, হবে না। বা আমরা ব্যবসা দাঁড় করাতে পারবো না, উদ্যোগটা সফল হবে না। আবার এই মূলধনের কারণেই কিন্তু আমাদের ব্যবসা মানে দাঁড়াতে পারছি না, বা মূলধনের অভাবের কারণে আমরা ব্যবসা করতে পারছি না। তো এইটি যেমন একটি অত্যাবশ্যকীয় উপাদান, অনুরূপ ভাবে কিন্তু এটি একটি সমস্যাও বটে আমাদের জন্য, বিশেষ করে আমাদের প্রেক্ষাপটে, বাংলাদেশের প্রেক্ষাপটে। আচ্ছা, যেটি আমি বলতে চাচ্ছি যে মূলধন যোগান এবং ক্ষতির সম্মুখীন হলে আমরা কিভাবে এর দায়টা আমরা কিভাবে এই ব্যবস্থাপনা করবো, এটি খুবই একটি গুরুত্বপূর্ণ কোশ্চেন, এবং এটি অবশ্যই আমাদেরকে করতে হবে। এই ব্যাপারে যদি আমরা দক্ষভাবে মূলধন ম্যানেজমেন্ট বা ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্ট করতে না পারি, তাহলে কিন্তু আমরা সফল হতে পারবো না। সাধারণত আচ্ছা আমরা যেটি বিষয়টি দেখি, যে উদ্যোক্তাই হলো ব্যবসার মালিক। যেহেতু উদ্যোক্তাই ব্যবসার মালিক, সেই ব্যবসার অনেক সময় বলে থাকে আপনি ব্যবসার মা বাবা। ঠিক আছে, সো এই মূলধন রিলেটেড যাবতীয় সমস্যা তাকেই সমাধান করতে হবে, ঝুঁকি তাকে নিতে হবে। ঠিক আছে, আর ব্যবসার যে প্রধানগুলো ঝুঁকি রয়েছে, এই ঝুঁকির মধ্যে কিন্তু অন্যতম প্রধান ঝুঁকি মূলধনের ঝুঁকি, মূলধন ঝুঁকি বা মূলধনের অপচয় হয়ে যাওয়া হতে পারে, মূলধনের অপ্রতুলতা হতে পারে। ঠিক আছে, তো মূলধনের ঝুঁকি হলো মেইন ঝুঁকি।
যেহেতু উদ্যোক্তা ব্যবসাকে জন্মদাতা, ব্যবসাকে জন্ম দেয়, ব্যবসার বাবা মা সোজা বাংলায় যদি বলতে পারি, তাহলে আচ্ছা উদ্যোক্তাকেই কি করতে হবে, ব্যবসার এই মূলধনের যোগান নিশ্চিত করতে হবে তাকে, ঠিক আচ্ছা আছে? আচ্ছা। তো এখন প্রথম কোশ্চেন হলো ব্যবসার যোগানটা আমরা মূলধনের যোগানটা কিভাবে করি? হুম যখন আমরা ব্যবসা শুরু করি, ঠিক আছে, তখন কিন্তু ব্যবসা আসলে প্রুভেন হয় না। সাধারণত উদ্যোক্তা বা স্টার্টআপ যারা করে একটা নির্দিষ্ট আইডিয়া বা একটা সমস্যা সমাধান বা একটা নির্দিষ্ট পণ্য সামগ্রী নিয়ে কাজ করে। তো যতক্ষণ না পর্যন্ত সে সফল না হয় ততক্ষণ পর্যন্ত কিন্তু কেউই তাকে বিনিয়োগ করতে চায় না। বিশেষ করে আচ্ছা আচ্ছা। প্রাতিষ্ঠানিক বিনিয়োগ, ব্যাংক, বিভিন্ন বিনিয়োগ অর্গানাইজেশন এগুলো কিন্তু শুরুতেই তাকে বিনিয়োগ করবে না বা তার সাথে জয়েন্ট ভেঞ্চারে যাবে না বা তাকে কোনোভাবে ফাইন্যান্স করবে না, এটাই স্বাভাবিক। আমি হলেও করবো না, যে আমি কোনো এমন জায়গায় বিনিয়োগ করতে চাবো না যেখানে প্রুভেন নাই, যেখানে সম্ভাবনা ঝুঁকি বেশি বা প্রসেসটা আচ্ছা বা বিজনেসটা ট্রাস্টেড না। সো এই জায়গায় কিন্তু কেউ বিনিয়োগ করবে না, এটাই লজিক্যাল। সেক্ষেত্রে উদ্যোক্তাকে কি করতে হবে, সে তাকে প্রথমে পার্সোনাল ফাইন্যান্সিং দিয়ে তার কাজটা শুরু করতে হবে। পার্সোনাল ফাইন্যান্সিং কি হতে পারে, নিজের জমানো টাকা হতে পারে, নাম্বার ওয়ান একটি বিষয়। আত্মীয় স্বজন বন্ধু বান্ধবের কাছে ধার করে নেওয়া হতে পারে, ঠিক আছে। আরেকটি ব্যাপার হতে পারে সে তার কোনো অ্যাসেট কে ছেড়ে দিতে পারে, লিকুইডাইজেশন করতে পারে বা অ্যাসেট কে বিক্রি করে দিয়ে নগদ টাকার যোগান করতে পারবে। অ্যাসেট সে কি বলে লিজ লিজ ফাইন্যান্সিং এ দিয়ে, লিজ দিয়ে সে করতে পারে। আমি যেটা মুদ্রা কথা বলতে চাচ্ছি, তাকে প্রথমেই স্টার্টআপ এর ক্ষেত্রে তাকে পার্সোনাল ফাইন্যান্সিং যে উৎসগুলো রয়েছে সেগুলো তাকে ব্যবহার করতে হবে। সেগুলো ব্যবহার করে তার যে প্রসেস, তার যে ব্যবসা, তার যে উদ্যোগ, সেটাকে আগে প্রুভ করতে হবে যে আমার ব্যবসাটা সঠিক বা আমার ডিসিশনটা সঠিক, আমার দক্ষতা রয়েছে, ঠিক আছে, মার্কেট আমার ডিমান্ড রয়েছে। যখন সে প্রুভ করতে পারবে তখন কিন্তু প্রাতিষ্ঠানিক ফাইন্যান্সিং এর অভাব হবে না। তখন দেখা যাবে যে বিভিন্ন ব্যাংক বা বিভিন্ন প্রতিষ্ঠান তাকে ঋণ দেওয়ার জন্য ঘুরবে বা অনেক আত্মীয় স্বজন বন্ধু বান্ধবী আছে তারাই এসে বলবে যে ভাই আমি তোর সাথে পার্টনারশিপ করতে চাই। এটা ভাই বাস্তবতা, আমরা সেটা হলো দেখেছি। যে, হ্যাঁ ভাই এটা হলো হ্যাঁ আমি প্রতিষ্ঠিত হওয়ার পরে, আমি একজন সফল উদ্যোক্তা হওয়ার পরে আমাকে দেখা যাচ্ছে সবাই হেল্প করবে। কিন্তু আমাদের হ্যাঁ এমডি মিজান ভাই, হ্যাঁ, তিনি কমেন্টে জানিয়েছেন সহজ শর্তে ঋণ পেলে একজন একজন উদ্যোক্তার চাকরি খুঁজবে না। তাহলে আমি কিভাবে প্রথম থেকে সহজ শর্তে ঋণ পেতে পারি, বা আমি কিভাবে মূলধন জোগাড় করতে পারি, এই বিষয়টা নিয়ে যদি একটু বলতেন। হ্যাঁ আচ্ছা, বাস্তবতা হলো যে সহজ শর্তে আসলে ঋণ পাওয়া খুবই কঠিন বাংলাদেশের প্রেক্ষাপটে, ঠিক আছে। ঋণের আচ্ছা আচ্ছা। শর্তগুলো আসলে খুব একটা সহজ হয় না, ঠিক আছে। অনেক শর্তের মাপকাঠি থাকে, অনেক অনেক সময় অনেক কিছু কি বলে যে অনেক কিছু সিকিউরিটি রাখতে হয়, ঠিক আছে। সো যেটি ব্যাপারটা হলো যে ব্যাংক যে বা আর্থিক প্রতিষ্ঠান একেবারেই ফাইন্যান্সিং করে না তা না, কিন্তু সেক্ষেত্রে থাকতে হবে তার বিজনেস প্ল্যানটা প্রপার থাকতে হবে, তার প্রপার চ্যানেলে যেতে হবে, ঠিক আছে। তারপরে বেশ কিছু ওয়েলিং এর ব্যাপার স্যাপার রয়েছে, বিভিন্ন তদবিরের ব্যাপার স্যাপার রয়েছে, এগুলো বাস্তবতা বাংলাদেশের প্রেক্ষাপটে। বিভিন্ন লিঙ্ক হ্যাঁ থেকে হ্যাঁ। বিভিন্ন ব্যক্তিগত পর্যায় থেকে তাকে সেরকম তদবির করতে হবে, ঠিক আছে। সর্বোপরি তাকে যে বিষয়টা হলো তাকে তার যে ডকুমেন্টেশন, তার যে বিজনেস প্ল্যান, ঠিক আছে, এগুলো দিয়ে যে যে স্টেক হোল্ডার ফাইন্যান্স যারা করবে তাদেরকে বিশ্বাসযোগ্য করে উপস্থাপন করতে হবে যে আমি এই ব্যবসাতে কি রয়েছে, এই ব্যবসাতে প্রফিট করা 100% সম্ভব, ঠিক আছে। তখনই কিন্তু আচ্ছা আচ্ছা। আসলে তাদের কাছ থেকে ঋণ বা ফাইন্যান্স সুবিধা পাওয়া যেতে পারে। এক্ষেত্রে সম্পূর্ণ দায়-দায়িত্ব উদ্যোক্তাকে নিতে হবে। এক্ষেত্রে তাকে একটা বিজনেস প্ল্যান দাঁড় করাতে হবে, শর্ট অ্যানালাইসিস করতে হবে, ফিজিবিলিটি স্টাডি করতে হবে। এই যে ফ্যাক্টর গুলো রয়েছে, ঠিক আছে, এই ফ্যাক্টর গুলো বা এই বিষয়গুলো সে যখন কমপ্লিট করতে পারবে তখন সে তার স্ট্রেংথ কোথায়, দুর্বলতা কোথায়, সেই সব কিছু সে প্ল্যান তৈরি করতে পারবে। সেই প্ল্যানের আলোকে কিন্তু সে কি করতে পারবে, যে সে ঋণ পেতে পারে বা আর্থিক সহযোগিতা পেতে পারে। এক্ষেত্রে যারা ব্যবসা করতে যাচ্ছে, ক্ষুদ্র ব্যবসায়ী আমরা যারা রয়েছে, ক্ষুদ্র ক্ষুদ্র প্রতিষ্ঠানে দাঁড় করতে যাচ্ছে, তাদের হয়তো এই প্রাতিষ্ঠানিক শিক্ষা বা এই ধরনের কনসালটেন্সি এর নলেজ অনেকের কম থাকে। এই জন্য তারা কিন্তু এইরকম প্ল্যান তৈরি করতে পারে না, ঠিক আছে। সেই ক্ষেত্রে আমরা যারা উদ্যোক্তা তারা বিভিন্ন যারা কনসালটেন্ট রয়েছে তাদের আমরা সাপোর্ট নিতে পারি বা এই বিষয়ে যারা অভিজ্ঞ রয়েছে তাদের সাপোর্ট নিতে পারি বা অলরেডি যারা ব্যবসা করে যারা ভালো অবস্থানে আছে তাদের থেকে পরামর্শ নিতে পারি। এই তাদের থেকে পরামর্শ, তাদের থেকে কনসালটেন্সি, তাদের কাছ থেকে সহযোগিতা নিয়ে আমরা যদি এইভাবে আমাদের বিজনেস প্ল্যানটা প্রিপেয়ার করতে পারি এবং সেটা যদি আমাদের যদি একটা ভালো কি বলে যে যেখানে যাই না কেন গভর্নমেন্ট বা বিভিন্ন প্রতিষ্ঠান ফাইন্যান্সিং প্রতিষ্ঠান গেলেও কিন্তু আমাদের যদি জামানত থাকতে হবে,
ঠিক আছে, এরা কিন্তু জামানত ছাড়া লোন দেয় না। আমার নগদ টাকা নাই, আচ্ছা। কিন্তু আমার অ্যাসেট রয়েছে বা কোনো কিছু রয়েছে যেটা আমরা বন্ধক রাখতে পারবো বা ঋণের সিকিউরিটি দিতে পারবো, সেগুলো যদি আচ্ছা ঠিকঠাক আচ্ছা থাকে ভাই তাহলে কিন্তু একটু আমরা ঋণ পেতে পারি। আচ্ছা একটু ইয়ে করি যে হুম। থামাই আপনাকে। যদি আমার জামানত দেওয়ার মতো যদি আমার কিছুই না থাকে, তাহলে আমি কি ঋণ সংগ্রহ করতে পারবো না? আচ্ছা, সেক্ষেত্রে বাস্তবতা হলো কি যে ব্যাংক এক্ষেত্রে দেয় না খুব একটা। তবে এসএমই আচ্ছা ফাউন্ডেশন সহ গভর্নমেন্টের বেশ কিছু প্রতিষ্ঠান রয়েছে যারা অলরেডি এই নিয়ে কাজ করছে। গভর্নমেন্ট স্টার্টআপদের উদ্যোক্তার 2019-এর শুরুর দিকে গভর্নমেন্ট স্টার্টআপ বাংলাদেশ নামে একটি অর্গানাইজেশন দাঁড় করিয়েছে 100 কোটি টাকার একটি ফান্ড নিয়ে। আমি যদি ভুল না করি 100 কোটি টাকা বা তার চেয়ে বেশি হবে একটা ফান্ড নিয়ে আহ, তো তৈরি করেছে। এই সকল কিছু প্রতিষ্ঠান সহজ শর্তে কিছু লোন দেয়, 5 লাখ টাকা থেকে 10 লাখ টাকা বা 30 লাখ টাকা পর্যন্ত এসব প্রতিষ্ঠান লোন দেয়। এছাড়াও বাংলাদেশ ব্যাংকের একটি প্রজেক্ট রয়েছে, ঠিক আছে, উদ্যোক্তার সাথে তারা জয়েন্ট ভেঞ্চার একটি প্রজেক্ট রয়েছে তাদের। তো সেই সকল প্রজেক্টের সাথেও কিন্তু কিছু কিছু উদ্যোক্তাদের সাথে তারা জয়েন্ট ভেঞ্চারে গিয়ে এককভাবে না, তারাও পার্টনারশিপে কিছু লোন দিচ্ছে। তো সেইগুলো বিষয়ে সেই সকল খাতগুলোকে আমরা বা সেই সকল প্রতিষ্ঠানের সাথে বা অর্গানাইজেশনের সাথে যদি আমরা ভালো রিলেশন তৈরি করতে পারি, লিয়াজো তৈরি করতে পারি, তাহলে ওখান থেকে আমরা কিছু ফান্ড বের করতে পারবো। কিন্তু আসলে বাস্তবতা হলে আচ্ছা খুবই কঠিন। এর জন্য স্ট্রং রিলেশন দরকার, স্ট্রং ব্যাকআপ দরকার, এবং আমার বিজনেস প্রোফাইলটাকে সেই পর্যায়ে নিয়ে যেতে হবে। তখন কিন্তু আমরা এই সকল ফান্ড গুলো ইউজ করতে পারবো, পেতে পারি। আচ্ছা। মামুন ভাই, আমি যদি হচ্ছে যে যখন বিজনেস করতে যাব, আমার একটা বিজনেস প্রোফাইল, আমার ঋণ গ্রহণের সময় তো আমার একটা বিজনেস প্রোফাইল সেখানে দিতে হয়। যে আপনি এসএমসি এর কথা বললেন, গভর্নমেন্টের কয়েকটা প্রজেক্টের কথা বললেন, তো আমি সেখানে কি ধরনের বিজনেস প্রোফাইল, মানে আমার বিজনেসের কি ধরনের প্রোফাইল তৈরি করে আমি সেখানে দিতে পারি, যে আমি সেখান থেকে সহজ শর্তে সহজেই ঋণ পেতে পারি? মানে কি ধরনের বিজনেস প্রোফাইল তৈরি করব আমি? আচ্ছা, আমি খুব সুন্দর একটি মানে সহজ একটি এক্সাম্পল দিই। আমরা যখন জব হুম। খুঁজি তখন কি আমরা সিভি বানাই, কারিকুলাম ভিটা বানাই বা হ্যাঁ হ্যাঁ জীবন বৃত্তান্ত বানাই, বানাই না? সো আমার বিদ্যুতে একটা সিভি কারিকুলাম ভিটা বানাতে হবে, জীবন বৃত্তান্ত বানাতে হবে, যেটাকে আমরা আচ্ছা, আমাদের বিজনেস প্ল্যান হোস্ট বলি। তিনি দেখবেন হয়তো মামুন ভাইয়ের কথাটা কোনোভাবে হুম। মিউট হয়ে গেছে, আমি মাইক্রোফোনটা আচ্ছা, মাইক্রোফোনটা কোনোভাবে মিউট হয়ে গেছে। আমার এদিক থেকে মাইক্রোফোনটা চালু মনে হচ্ছে, কথা শোনা যাচ্ছে? হ্যালো মামুন ভাই, কথা শোনা হ্যাঁ। যাচ্ছে না, হয়তো মাইক্রোফোনটা মিউট হয়ে গেছে। আমাদের হোস্ট যিনি আছেন তাকে বিষয়টা দেখার জন্য অনুরোধ করছি। হ্যালো, শোনা যাচ্ছে? হ্যালো। হ্যালো মামুন ভাই, শোনা যায় না। হ্যাঁ, প্রত্যেক, আমাকে শোনা যাচ্ছে? হ্যালো। হ্যালো। আমার এন্ড থেকে কিন্তু, হ্যালো। দর্শক মন্ডলী, দুঃখিত, হয়তো কোনো কারণে টেকনিক্যাল কোনো সমস্যার কারণে হয়তো আমাদের যিনি গেস্ট ছিলেন তার কানেকশনটা হয়তো কেটে গেছে। তো আমরা অপেক্ষা করি কিছু সময়, আবার আমরা, হ্যাঁ, ইতিমধ্যে আমাদের হাসান আল মামুন ভাই আমাদের সাথে যুক্ত হচ্ছেন। হ্যাঁ, হ্যালো, আমাকে শোনা যাচ্ছে প্রত্যয়? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হাসান আল মামুন ভাই আপনাকে শোনা যাচ্ছে। যাই হোক, হ্যাঁ, দর্শক দুঃখিত, আমার মহলকে এন্ড আমরা থেকে মনে হয় দুঃখিত। কোনো টেকনিক্যাল প্রবলেম হয়েছিল। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, যাক, মামুন ভাই আপনার কাছে প্রশ্ন করছিলাম যে কি ধরনের আমার বিজনেস প্রোফাইল হলে আমি এই এসএমসি ব্যাংক বলেন বা গভর্নমেন্টের বিভিন্ন ধরনের প্রজেক্ট বা যেসব লোন দিয়ে থাকে, ওখান থেকে আমি কিভাবে লোন পেতে পারি, জন্য কি ধরনের বিজনেস প্রোফাইল দরকার? যেটা বলছিলাম, আমরা সহজ সহজ এক্সাম্পল দিয়ে আমি একটু বলার চেষ্টা করছি। আমরা যখন আহ, কখনো জবের জন্য আহ, যখন জবের চেষ্টা করি বা তখন বিভিন্ন জায়গায় কিন্তু আমরা কোম্পানিতে সিভি দেই। তো এই জবের জন্য আমরা সিভি দেই, আর আমরা যখন লোনের জন্য বা বিজনেস ফান্ডের জন্য তখন কিন্তু আমাদের ব্যবসার সিভি দিতে হবে। এই ব্যবসার সিভিটাকেই আচ্ছা বলে আচ্ছা ব্যবসায়িক প্রোফাইল, ঠিক আছে। সিভিতে যেমন নাম, ঠিকানা, কন্ট্রাক্ট অ্যাড্রেস এগুলো থাকে, ঠিক আছে, আমার কি কি যোগ্যতা রয়েছে, আমি কি কি ট্রেনিং করেছি, এরকম যে বিষয়গুলো, ইনফরমেশন গুলো থাকে। অনুরূপ একটা বিজনেস প্রোফাইলেও এরকম নাম, বিজনেসের কন্ট্যাক্ট, ব্যবসার ধরন,
তার যে স্ট্রেংথ রয়েছে, শক্তিশালী, তার পণ্যের বৈশিষ্ট্য কি রয়েছে, ঠিক আছে, সেগুলো থাকে। এর পাশাপাশি যে তার কাস্টমার কারা সেগুলো থাকে, তার যে সম্ভাবনা থাকে যে ভবিষ্যতে সে তার ইনকাম কতটুকু হবে, ঠিক আছে, আরওআই, রিটার্ন অফ ইনভেস্টমেন্ট দেখাতে হয় যে আমি যদি এত টাকা ইনভেস্ট করি তাহলে আমার বছরে এত টাকা সম্ভাব্য প্রফিট আসতে পারে, এত টাকা প্রফিট আসবে, ঠিক আছে, এরকম সবকিছুই আমি ইনভেস্ট করার পরে কি প্রফিটটুকু হবে, ঠিক আছে, সেইটুকু কিন্তু আমার প্রোফাইলে দেখাতে হবে, আমার বিজনেস প্রোফাইলে শো করতে হবে যে আমি যদি 10 লাখ টাকা ইনভেস্ট করতে পারি তাহলে এখান থেকে আমি 50 লাখ টাকা লাভ করতে পারবো, সেই 50 লাখ টাকা থেকে আমি আপনার ঋণ শোধ করবো, ঠিক আছে, এত বছরের মধ্যে ঋণ শোধ করবো, আর এত টাকা আমার প্রফিট থাকবে। এই যে কি বলে রিটার্ন অফ ইনভেস্টমেন্ট, এগুলো দেখাতে হয়, ঠিক আছে, এখানে ক্যালকুলেশনের আচ্ছা পার্ট থাকে, ফাইন্যান্সের পার্ট থাকে, মার্কেটিং এর পার্ট থাকে, যে আমি আমার শুধুমাত্র পণ্য উৎপাদন করলে চলবে না, আমার পণ্যটা আমি কিভাবে বিক্রি করব, ঠিক আছে, ভ্যালু ডেলিভারি কিভাবে দেবো, ভ্যালু ডেলিভারি প্রসেস রয়েছে, সেই ভ্যালু ডেলিভারি দিব কিভাবে, সেগুলো থাকতে হবে। বিজনেসের দুটো প্রসেস থাকে প্রত্যেক বিজনেসে, একটু ভ্যালু ক্রিয়েশন মানে পণ্য উৎপাদন করা, সেবা সামগ্রী উৎপাদন করা, আর একটা হলো ভ্যালু ডেলিভারি মানে উৎপাদিত পণ্য পৌঁছে দেওয়া। বিজনেস প্রোফাইলে দুটি থাকতে হবে। আমি যদি আমি যদি রিটেল প্রতিষ্ঠান না হই, শুধুমাত্র বিক্রি করার প্রতিষ্ঠান না হই, ঠিক আছে, তাহলে কিন্তু আমাকে কিভাবে পণ্য উৎপাদন প্রক্রিয়া, প্রসেস কি, টেকনোলজি কি, মেশিন পত্র লাগবে সেগুলোর ডিটেলস থাকতে হবে, কত টাকা ইনভেস্টমেন্ট লাগবে সেগুলো থাকতে হবে। এর পাশাপাশি কিভাবে পণ্য আমি বিক্রি করবো, কাস্টমার কাছে পৌঁছাবো, যেটাকে ভ্যালু ডেলিভারি বলে, সেটিও থাকতে হবে। সো এই বিষয়গুলো থাকতে হবে। এরপরে থাকতে হবে সার্টিফিকেশন গুলো থাকতে হবে, আমার ট্রেড লাইসেন্স, আমার যে গভর্নমেন্টের বিভিন্ন প্রজেক্টে গেলে বিভিন্ন শর্ত জুড়ে দেয়, ট্রেড লাইসেন্স থাকতে হবে, টিন থাকতে হবে, ভ্যাট রেজিস্ট্রেশন থাকতে হবে, ইম্পোর্ট এক্সপোর্টের ডকুমেন্টেশন থাকতে হবে, ঠিক আছে, তারপরে অ্যাসোসিয়েশনের মেম্বার হতে হবে। যেমন আমি যদি ট্যানারি শিল্প নিয়ে কাজ করতে চাই, আমি লোন দিতে গেলে বলবে তুমি এই যে চামড়া শিল্পের যে অ্যাসোসিয়েশন রয়েছে তাকে তোমার মেম্বারশিপ সার্টিফিকেশন দিতে হবে। গার্মেন্টসে যদি কাজ করতে চাই তাহলে গার্মেন্টস অ্যাসোসিয়েশনের বিজিএম এর সার্টিফিকেশন লাগে, তো এইগুলা লাগে, এগুলো কিন্তু সাথে অ্যাটাচ করে দিতে হয়। তো এই সব কিছু মিলেই আসলে একটি বিজনেস প্রোফাইল দাঁড়ায়। আসলে এটি একটি ব্যাপক বিষয়, টেকনিক্যাল বিষয় রয়েছে, ফাইন্যান্সিয়াল বিষয় রয়েছে, আসলে সহজে বলা সম্ভব না। বাট আমরা সোজা বাংলায় আবার আমি সামারি করতে চাই, আচ্ছা আচ্ছা আমরা চাকরির জন্য যেমন সিভি দরকার, বিজনেসের লোনের জন্য এরকম বিজনেস প্রোফাইল দরকার। বিজনেসের জন্য বিজনেস, হ্যাঁ, যাই হোক, ধন্যবাদ হাসান আল মামুন ভাই। আমাদের এই মুহূর্তে আমাদের যেসব দর্শকরা আমাদেরকে শুনছেন, আমি এতটুকু বিশ্বাস করি অধিকাংশ দর্শকই হয়তো আজ আমাদের হাসান আল মামুন ভাই যেসব ধরনের তথ্য দিলেন, এইসব ধরনের তথ্য হয়তো অধিকাংশ দর্শকরাই জানতেন না। তো হাসান আল মামুন ভাই, আমাদের সীমন্তি সীমন্তি নামে একজন আমাদের দর্শক, তিনি বলেছেন যে আমরা যখন তরুণরা ব্যবসা শুরু করতে যাই, তো আমরা প্রথমে চেষ্টা করি যে বাবার কাছ থেকে টাকা নেওয়ার, কিন্তু বাবারা তখন বলে যে আমার বাবা মানে বলে যে চাকরি হুম। করতে যত টাকা লাগে তত টাকা দিব, কিন্তু ব্যবসা করতে কোনো টাকা দেবো মানে আসলে এটি এটা কিন্তু হচ্ছে আমি করতে পারি। বাস্তবতা। হ্যাঁ, এটি কিন্তু বাস্তবতা। ব্যাপারটা হয়েছে কি এরকম যে আমাদের মানে এর মূল প্রধান কারণটা কোথায়? এর মূল প্রধান কারণটা হলো আমাদের মনস্তাত্ত্বিক বাধা রয়েছে। মনস্তাত্ত্বিক বাধাটা যেমন আমার ব্যক্তিগত থেকে রয়েছে, ব্যক্তিগত দিক থেকে, ঠিক আছে, তেমনি ভাবে কিন্তু পারিবারিক বা সামাজিক প্রেক্ষাপটে একটা মনস্তাত্ত্বিক বাধা রয়েছে। বাংলাদেশের প্রেক্ষাপটে এইরকম একটা উদাহরণ দেওয়া যায়, মজার ছলে আমি উদাহরণটা দিচ্ছি। সেটি হলো কেউ ব্যাচেলারকে ভাড়া দিতে চায় না, কিন্তু সবাই ব্যাচেলার সাথে মেয়ে বিয়ে দেয়, অনেকটা এরকম, ঠিক আছে। তো ব্যাপারটা হলো কেউ ব্যবসায়ী বা উদ্যোক্তার সাথে বিয়ে দিতে চায় না, কিন্তু প্রতিষ্ঠিত ব্যবসায়ীর সাথে সে মেয়ে বিয়ে দিতে চায়। সো আমরা যদি উদ্যোক্তাদেরই যদি প্রমোট না করি, উদ্যোক্তাদের যদি উদ্যোগ গ্রহণ করতে সুযোগ না দিই, তাহলে প্রতিষ্ঠিত ব্যবসায়ীর সাথে কিভাবে মানে প্রতিষ্ঠিত ব্যবসায়ী হবে কিভাবে, আর তার সাথেই বা আমরা মেয়ে বিয়ে দিব কিভাবে বা সম্পর্ক করব কিভাবে। তো বিষয়গুলো অনেকটা এরকম আসলে। হ্যাঁ, হ্যাঁ, আমাকে কি শোনা যাচ্ছে প্রত্যয়? আমার মনে হয় আমাদের টেকনিক্যাল কোনো প্রবলেমের জন্য আমাদের হোস্ট এই মুহূর্তে স্ক্রিনে নেই। আমরা একটু হোস্টের জন্য অপেক্ষা করতে পারি। সুপ্রিয় দর্শক মন্ডলী, আমরা আন্তরিকভাবে দুঃখিত, আমাদের হয়তো নেট কানেকশনের কারণে
যিনি আমাদের হোস্ট আছেন তার নেট কানেকশন কারণে হয়তো বা মাঝে মাঝে ডিস্টার্ব হচ্ছে, যাকে আমরা আন্তরিকভাবে দুঃখিত। যাই হোক, আমরা আবার আমাদের অনুষ্ঠানে ফিরে আসি। আমাদের এই অনুষ্ঠানটি সরাসরি দৈনিক আলো এর অফিসিয়াল পেজ থেকে সম্প্রচার করা হচ্ছে, এবং আমরা ইতিমধ্যে জেনেছি যে দৈনিক আলো তার নিজস্ব একটি অ্যাপ হচ্ছে যেটা প্লে স্টোর থেকে পাওয়া যাচ্ছে। আর যাদের মানে অনুষ্ঠানটি সরাসরি দেখতে পাচ্ছেন না অথবা নেটের সমস্যা আছে, তারা সরাসরি আমাদের অ্যাপ ডাউনলোড করে আমাদের অনুষ্ঠানটি দেখতে পারবেন। তো আমরা চলে যাই আবার সরাসরি আমাদের প্রধান অতিথি মামুন ভাইয়ের কাছে। আচ্ছা মামুন ভাই, হুম আমাদের হুম হুম। একজন কমেন্ট করেছেন বৃষ্টি ভদ্র, তিনি লিখেছেন এমন কিছু ব্যবসার কথা বলুন যেখানে ঝুঁকি কম আছে। মানে আচ্ছা, আমাদের প্রতিটা তা- প্রতিটা ব্যবসায় তো ঝুঁকি আছে, কিন্তু কম ঝুঁকি আছে এমন কি কি ব্যবসা আছে? আচ্ছা, তার আগে আমি হয়তো আগের যে কোশ্চেনটির শেষ করতে পারিনি আমি, যেটি আমরা আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ। তুমি উপস্থিত না থাকার কারণে আমি নিজে চুপ ছিলাম। সেটি একটু আচ্ছা সংক্ষেপে আচ্ছা, শেষ করে দিই, এরপরে এই কোশ্চেনে আমি আসছি। তো এই যে হ্যাঁ বিষয়টি বলছে যে বাবারা বা উদ্যোগ ফ্যামিলিরা দিতে চাচ্ছে না, এটি আসলে আমাদের সোসাইটির একটি সমস্যা। ঠিক আছে, এটি একটি আচ্ছা আচ্ছা, সামাজিক সমস্যা। এই সমস্যাটা মূলত এসে কাজকে ছোট করে দেখা থেকে। তো আমি যদি আমার বাবা একজন আমি উদাহরণ দিচ্ছি, আমার বাবা একজন বড় ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তা ছিল। আমি যদি আমার পাড়া মহল্লায় দোকানে যদি একটি চার দোকান নিয়ে বসার একটা প্ল্যান করতাম বাবার সামনে, কাজ করতাম, তখন কিন্তু আমার বাবা কোনোদিন রাজি হতো না। প্রয়োজন আমাকে তেজ্যপুর্ত করতো। আমি বাস্তবতা এরকম। ঠিক আছে, তোমার জন্য আমার ইজ্জত থাকবে না, তোমার কিচ্ছু করতে হবে না, ঘরে বসে থাকো, তোমাকে আমি সারা জীবন বসে খাওয়াবো, তার তোমার পরে এইসব চার চার দোকান দেওয়া যাবে। এটি কিন্তু আচ্ছা বাংলাদেশের প্রেক্ষাপটে এরকম যুগের পর বছরের পর বছর চলে আসছে। এই জন্য হচ্ছে কি যে আমাদের অভিভাবকরা, ঠিক আছে, আমাদের অভিভাবকরা আমাদেরকে এই ধরনের ব্যবসার স্কিম বহল করতে দিচ্ছে না, এই একটা বিষয়। আরেকটি বিষয়, আমাদের সোশ্যাল সিকিউরিটি, সামাজিক সিস্টেম, আমাদের দেশের যে মানে পরিবেশ, ব্যবসার পরিবেশ, সেটি কিন্তু অনেকটা পরিবেশ বান্ধব না। এখানে ব্যবসা করতে গেলে অনেক স্ট্রাগল করতে হয়, এখানে ব্যবসা করতে গেলে ঘুষ, সার্টিফিকেশন কিন্তু নানা প্রবলেম রয়েছে। ঠিক আছে, দেশের রাজনৈতিক পরিস্থিতির সাথে ব্যবসার পরিস্থিতি ব্যাপকভাবে প্রভাবিত। উন্নত দেশগুলোতে রাজনৈতিক পরিস্থিতি যাই হোক না কেন, ব্যবসা বাণিজ্যে কোনো সমস্যা হয় না। আর বাংলাদেশে যদি দেখা গেছে যে ন্যাশনাল ইলেকশন কেন, পৌর ইলেকশন বা ইউনিয়ন পর্যায়ের ইলেকশনের ক্ষেত্রে ব্যবসা ক্ষতিগ্রস্ত হয়। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে না? তো এইগুলোর কারণে আমাদের অভিভাবকরা ঝুঁকি নিতে আগ্রহী না, তাদের হ্যাঁ। সন্তানের আচ্ছা, ঝুঁকি নিতে আগ্রহী না, এই মাও- জন্যই তারা আসলে আমাদের সহযোগিতা করে না। ব্যবসায়ীরা কিন্তু কৃত্রিম সংকট তৈরি করেও কিন্তু ওদিকে লাভবান হচ্ছে ভাই। যে হ্যাঁ, আমরা কিন্তু, এখন হ্যাঁ, এখন কথা হলো কি, হ্যাঁ হচ্ছে। তো এটি আসলে একটি এটির একটা লিমিট থাকা দরকার। এই কৃত্রিম সংকট তৈরি করা, এটা কিন্তু ব্যবসার একটি স্ট্র্যাটেজি। ঠিক হুম, আছে, কিন্তু হ্যাঁ এইটা যখন আমি লিমিট ব্যতীত করে ফেলবো, মানে অনেক পিঁয়াজের মতো যে সমস্যাগুলো হচ্ছে, আমরা, হ্যাঁ, ব্যবসা কি করে, চাহিদা যোগানের, ব্যবসায়ীরা, বড় বড় ব্যবসায়ী কি করে, বাজারে চাহিদা যোগানের কন্ট্রোলের মাধ্যমে তার ব্যবসা কন্ট্রোল করে। ঠিক আছে, আচ্ছা আচ্ছা, তো তবে মুক্ত বাজারের যুগে, মুক্ত অর্থনীতির যুগে এই প্রভাবটা কিন্তু কম। কিন্তু বাংলাদেশের ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে মুক্ত বাজারের প্রভাব থেকে লোকাল বাজারের প্রভাব বেশি, গভর্নমেন্টের প্রভাব বেশি। কারণ আমাদের বড় বড় ব্যবসায়ীরা গভর্নমেন্টকে নিয়ন্ত্রণ করে। ঠিক আছে, গভর্নমেন্ট যেখানে আচ্ছা সুশাসকের ভূমিকা পালন করতে পারে না, তারা কি করে, হ্যাঁ, ব্যবসায়ীর যে উদ্দেশ্য, ব্যবসায়ী যে মুনাফাকে প্রায়োরিটি দিয়ে সাধারণ মানুষের মুনাফা, কষ্টকে বা সাধারণ মানুষের ক্ষতিকে তার প্রায়োরিটি দেয় না, বা তাদের প্রতি তাদের ফোকাস দেয় না। তার ফলে ব্যবসায়ীরা সুযোগ পেয়ে যায়, কালোবাজারি করে, দ্রব্য আটকিয়ে রাখে, এগুলো করে, সিন্ডিকেট করে তারা মুনাফা ভোগ করছে। ঠিক আছে, বাট একটা জিনিস মনে রাখতে হবে, একটা পর্যায়ে বা একটা লিমিট পর্যন্ত এটি ব্যবসায়িক কৌশল, বাট সেটি যখন লিমিট ক্রস করে তখন সেটি ব্যবসায়িক কৌশল থাকে না, সেটি একটা কি বলে, সেটি একটি দুর্নীতি হয়। বাংলাদেশে এই সকল এখন দুর্নীতি পর্যায়ে পৌঁছেছে। আর যারা করছে তারা অবশ্যই ভালো মানুষ না, তাদেরকে প্রতিহত করা দরকার, তাদের ব্যবসায়িক পণ্যকে বর্জন করা দরকার। অবশ্যই অবশ্যই। যাই হোক, মামুন ভাই, আমাদের বৃষ্টিভদ্র নামে একজন দর্শক, তিনি আমাদের কাছে প্রশ্ন করছিলেন যে কম ঝুঁকি আছে এমন কয়েকটি ব্যবসার কথা যদি আপনি আমাদেরকে বলতেন। সুন্দর কোশ্চেন, অনেকে করে থাকে। ঠিক আছে, হুম, আমরা কিন্তু আমরা কিন্তু জীবনের সবচেয়ে বড় ঝুঁকি নিয়ে চলি, কিন্তু সেই ঝুঁকিটা মাথায় থাকে না, এটি হলো মৃত্যু ঝুঁকি। পৃথিবীতে আচ্ছা মৃত্যু আচ্ছা, ঝুঁকির চেয়ে বড় ঝুঁকি কিন্তু আর কোনো কিছু নাই। কিন্তু আমরা কি এই আচ্ছা ঝুঁকি নিয়ে সবসময় চলি? আমরা যদি এই ঝুঁকি নিয়ে সবসময় থাকি, তাহলে কথা বলতে পারবো না, ঘর সংসার করতে পারবো না। ঠিক আছে, তো এগুলোকে কিন্তু, এগুলো একসেপ্ট করেই কিন্তু আমরা কি ঘর সংসার করছি, রিলেশন করছি, দীর্ঘ 10 বছর 20 বছর বেঁচে থাকার কথা চিন্তা করছি। তো ব্যবসার সাথে ঝুঁকি ওতপ্রোতভাবে জড়িত। ঠিক আছে, ঝুঁকি আচ্ছা ছাড়া ব্যবসা হয় না। ঝুঁকি ছাড়া যদি ব্যবসা হয় সেটা ফ্রড। ফ্রড, আচ্ছা আচ্ছা, কিছু কিছু ব্যবসা আমরা সাম্প্রতিক সময় কিছু কিছু দেখেছি, যে এরা বলে যে 100% লাভ, এখানে লাভের কোনো
লসের কোনো সুযোগই নাই, তারা কিন্তু এইরকম আসে অলরেডি। বেশ কিছু প্রতিষ্ঠান, ডেস্টিনি থেকে বেশ কিছু প্রতিষ্ঠান কিন্তু তারা কি এরকম দিয়েছে যে 100% লাভ, কোনো ক্ষতি নাই, ঠিক আছে। তো এরকম কিন্তু পলিসি, এরকম স্ট্র্যাটেজি নিয়ে বাজারে এসেছে, তো আলটিমেটলি তারা কিন্তু সফল হতে পারেনি বা অনেকেই ভেঙেও গেছে। তার মানে রিস্ক হলো একটি ব্যবসার অন্যতম শর্ত। যেখানে তো রিস্কই নাই সেখানে কিন্তু ব্যবসা নাই। ব্যবসাতে রিস্ক করতে বলেই মুনাফা অর্জন করা যায়। আমি যেটা শেষ করতে চাচ্ছি, আরেকটি বিষয় নিয়ে শেষ করতে চাচ্ছি, আমরা যারা উদ্যোক্তা হতে চাই তারা চেষ্টা করতে পারি রিস্ক কতটুকু মিনিমাইজ করা যায় সেক্ষেত্রে ফোকাস করতে হবে। যাই হোক, আমরা ঝুঁকি কিভাবে মিনিমাইজ করতে পারি এটা যিনি ব্যবসা করবেন তিনি তার দূরদৃষ্টি তার মধ্য দিয়ে তিনি খুঁজে বের করবেন। তো আমাদের মামুন ভাইয়ের কাছে আমরা আমাদের পরবর্তী প্রশ্ন চলে যাই। মামুন ভাই, একজন ফুটপাতের হকার্স, তিনিও কিন্তু একজন উদ্যোক্তা। আবার বসুন্ধরা কোম্পানি বলেন, প্রাণ কোম্পানি বলেন, আরএফএল কোম্পানি বলেন বা ওয়ালটন কোম্পানি, যেটাই বলেন না কেন, এদের যারা মালিক আছে তারা উদ্যোক্তা। আপনি এই দুই ধরনের উদ্যোক্তার মাঝে কি ধরনের পার্থক্য দেখতে পান বা এই পার্থক্যটা কেন? আচ্ছা, আমি কিন্তু আসলে বাস্তবিক পক্ষে কোনো একটা পার্থক্য দেখতে পারি না। আমি আসলে কোনো পার্থক্য দেখি না আমার দৃষ্টিতে, কারণ দুজনেই কিন্তু কাস্টমারকে সন্তুষ্ট করে ব্যবসা করছে বা পণ্য বিক্রি করছে, ঠিক আছে। দুজনের লক্ষ্যই কিন্তু মুনাফা। তার মানে দুজনের ক্ষেত্রে খুব বেশি প্রসেসের পার্থক্য নাই, টার্গেটে কিন্তু পার্থক্য নাই। আবার আরেকটা জিনিস আমরা দেখি, আপনাকে একটু থামাই, তাহলে এখানে যদি আমি বলি যে আপনি এখানে সফল উদ্যোক্তা কাকে বলবেন, হকার্স কে নাকি হচ্ছে যে বসুন্ধরা কোম্পানির মালিককে, কাকে বলবেন? আচ্ছা, এই কোশ্চেনের উত্তর দিলে কিন্তু কারা সফল এটা আমরা পেয়ে যাব। হ্যাঁ, আমরা পাবো, এবং এই তো এটাই তো পার্থক্য ভাই। হ্যাঁ হ্যাঁ, না আমি যেটা দৃষ্টিতে দেখছি যে মানে আমি আপদ দৃষ্টিতে দুজনের ব্যবসার ভিতরে তেমন কোনো পার্থক্য নাই, যেটা বলতে চাচ্ছি প্রসেস একই, উদ্দেশ্য একই। তারা বসুন্ধরা গ্রুপ, প্রাণ গ্রুপ, সিটি গ্রুপ, বাংলাদেশের আবুল খায়ের বড় বড় প্রজেক্ট গুলো, বড় বড় গ্রুপ অফ ইন্ডাস্ট্রি গুলো, অলিম্পিক ইন্ডাস্ট্রি লিমিটেড, বড় বড় প্রতিষ্ঠানগুলো কি করছে, কাস্টমারের কাছে কিন্তু পণ্য বিক্রি করেই বিক্রি করছে, ঠিক আছে। কোয়ালিটি প্রোডাক্ট তাদের মেইন লক্ষ্য এবং তাদের অন্যতম উদ্দেশ্য হলো মুনাফা অর্জন করা। আচ্ছা, ফুটপাতের যে বিক্রেতা, সেও কিন্তু কাস্টমার কাছে পণ্য বিক্রি করছে, সে তার যে প্রোডাক্ট বা তার যে ব্যবসার ধরন সেই অনুযায়ী সর্বোচ্চ দেওয়ার চেষ্টা করছে, ঠিক আছে। তার মানে তাদের সাথে লক্ষ্য উদ্দেশ্য প্রসেসে মিল রয়েছে। আরেকটি মিল রয়েছে, সেটি হলো যে এই কোশ্চেনটা একটু সময় নিয়ে বলবো, আমি একটু 5 মিনিট বেশি সময় নিয়ে বলবো। সেটি হলো যে আরেকটি রকম হলো যে এই সিটি গ্রুপ, প্রাণ গ্রুপ, বাংলা বসুন্ধরা গ্রুপ, ঠিক আছে, যমুনা গ্রুপ, এই সকল গ্রুপের হিস্টোরি যদি আমরা দেখি, এই গ্রুপের ওনার উদ্যোক্তা যারা ছিল, ঠিক আছে, তারা কিন্তু ফুটপাতের মতো ইনভেস্টমেন্ট, ফুটপাতের মতো প্রোডাক্ট এই সকল দিয়ে শুরু করেছিল, ঠিক আছে। আকিজ গ্রুপে আবুল খায়ের গ্রুপ, আকিজ গ্রুপের যদি কথা শুনি তাহলে কিন্তু তারা ইতিহাস ঘাটলে দেখা যায়, তাদের লাইফ হিস্টোরি পড়লে দেখা যায় তারা কিন্তু বিড়ি বিক্রি করে তৈরি, আবুল খায়ের বিড়ি বিক্রি করতো, বিড়ি বানায় বানায় বিক্রি করতো দাঁড়ে দাঁড়ে। সিটি গ্রুপ তারা এক সময় উদ্যোগ, সেই বিড়ি কিন্তু এখন বাজারে কিন্তু সেই বিড়ি এখন নাইও, ঠিক আছে, নাইও, ঠিক আছে। তারপরে হলো যে সিটি গ্রুপ মাথায় করে গেলে ওনার মাথায় করে করে তেল বিক্রি করতো, ঠিক আছে। আরএফএল গ্রুপের যে উদ্যোক্তা, সে নিজে হাতে ঘাড়ে করে করে টিউবওয়েল, ওই সময় এই ফাউন্ডারি প্রোডাক্ট সারা বাংলাদেশে নিয়ে যেত, ঠিক আছে। কারণ গাড়ি দিয়ে নিয়ে গেলে খরচ বেশি পড়তো, ঘাড়ে নিয়ে গেলে কি হবে, কম পরিশ্রম হবে কিন্তু প্রফিটটা একটু বেশি হবে, ঠিক আছে। সো এই হকাররা কিন্তু একই কাজ করছে। সো আমরা কিন্তু এই দুজনের মধ্যে খুব একটা পার্থক্য দেখছি না। কিন্তু তাহলে কে সফল, তোমার প্রশ্নের উত্তরটা এখানে আসবে, কে সফল হচ্ছে, কাকে সফল বলবো? হ্যাঁ, আমরা যদি সাধারণ দৃষ্টিকোণ থেকে দেখছি যে সিটি গ্রুপ, বিজনেস গ্রুপের ওনাররাই আসলে সফল, যদিও দুজন এক জায়গা থেকে শুরু করেছিল কিন্তু তারা সফল হয়েছে। আর ফুটপাতে যে বা ছোট ছোট পর্যায়ে যারা ব্যবসা করছে, লোকাল যারা এই ওই পর্যায়ে পৌঁছাইতে পারে নাই, একই ধরনের প্রসেস করছে, একইভাবে শুরু করছে, ওই পর্যায়ে প্রসেস করতে পারে, তারা সফল না, এইটা একটা স্বাভাবিক। কিন্তু এখন কোশ্চেন, এই সফলতার পেছনের সূত্রটা, কারণটা কি, ঠিক আছে। আমি একটি গল্প দিয়ে সেই কারণটা আমি বুঝাতে মানে শেয়ার করতে চাচ্ছি। গল্পটা এরকম, এক গ্রামের পাশে একটি বন ছিল, ঠিক আছে। সেই বনে একটি দৈত্য বাস করত, ঠিক আছে। সেই দৈত্য গ্রামের লোকেদের সাথে একটা গেম খেলতো। গেমটা এরকম হতো, এরকম অনেকটা যে কেউ যদি ওই বনে প্রবেশ করে, দৈত্য তাকে পাকড়াও করে, পাকড়াও করার পরে তাকে একটা শর্ত জুড়ে দেয় যে আমার এই যে বিশাল গুহাতে আছে, এই বিশাল গুহাতে অনেক ধন সম্পদ আছে, তুমি ইচ্ছা করলে এখান থেকে যত খুশি তত ধন সম্পদ নিয়ে যেতে পারো,
ঠিক আছে, আমার কোনো বাধা নাই, তবে কয়েকটা শর্ত আছে। নাম্বার শর্ত যে তুমি যেই জিনিসটা দেখবে বা যেই জিনিসটা ধরবে, ঠিক আছে, সেটাই তোমাকে নিতে হবে। আচ্ছা আচ্ছা। নাম্বার টু, তুমি যেই পথ দিয়ে ঢুকবে ঠিক সেই পথ দিয়েই তোমাকে বের হতে হবে। নাম্বার থ্রি, যে আমার এরিয়া থেকে তোমাকে নির্দিষ্ট সময়ের মধ্যে বের হয়ে যেতে হবে। তুমি যদি এই তিনটে শর্ত ফিল আপ করতে না পারো তাহলে তোমাকে আমি ঘাড় মটকাবো। আর যদি শর্ত ফিল আপ করতে পারো তাহলে তোমার যা খুশি তুমি নিয়ে যাও, কোনো সমস্যা নেই, তোমাকে ছেড়ে দেবো। আচ্ছা আচ্ছা। তো ওই গ্রামের অনেকেই কিন্তু অলরেডি এই চ্যালেঞ্জ গ্রহণ করেছে, অনেকেই ব্যর্থ হয়েছে, ঠিক আছে। হুম হুম। এখন আর ওই গ্রামের কেউ ঝুঁকি নিতে চায় না, কারণ যতজনই ওই ওই বনে প্রবেশ করেছে, এই দত্তের সাথে গেমটা খেলেছে, ততজনই আলটিমেটলি কি মৃত্যুবরণ করেছে। এই জন্য মৃত্যুবরণ গ্রামের করেছে। অনেক মানুষই কিন্তু জানে এখানে গেলে একটা সম্ভাবনা আছে, ঠিক আছে, এখানে গেলে প্রচুর ধন সম্পদ পাওয়া যাবে, তবুও ওই গ্রামের কেউ আর ওই ওই ঝুঁকিটা নিতে চায় না, আচ্ছা আচ্ছা। ঠিক আছে। কারণটা হলো কি, যে এখানে অনেকেই আছে এরকম, সে কি করেছে যে ওই ওই গুহায় প্রবেশ করেছে, প্রবেশ করে উপহার বা এই যে ধন হীরা জহরত নিতে নিতে এত পরিমাণে নিয়ে ফেলেছে, ঠিক আছে, যে ওই ভারী জিনিস নিয়ে আর সেই গুহা থেকে বের হইতে পারে না নির্দিষ্ট সময়ের মধ্যে, বেরোতে পারেন। আচ্ছা আচ্ছা। তার তার ঘাড় মটকাইছে। আচ্ছা, আবার অনেকেই করেছে যে গুহাতে প্রবেশ করেছে, কিন্তু প্রবেশ করার সময় সে কোন পথে প্রবেশ করেছে সেই পথটা সে ভালো করে মার্ক করে রাখতে পারেনি, বা কৌশলগত ভাবে কৌশল অবলম্বন করতে পারেনি, এই জন্য সে সঠিক পথে ফিরে আসতে পারেনি, এই জন্য কি ঘাড় মটকেছে। কিন্তু ওই গ্রামে একটি যুবক ছিল, যে কি করলো, সে এই চ্যালেঞ্জটি নিল যে না আমি যাব। সে কি করেছে, ওখানে বনে প্রবেশ করেছে, ঠিক আছে। বনে প্রবেশ করার সময় যে যখন ওই গুহায় প্রবেশ করেছে, তখন প্রতিটা ধাপে ধাপে সে কি করেছে, একটি করে চিহ্ন এঁকে দিয়ে গেছে যেন সে ফিরে আসতে পারে। নাম্বার ওয়ান। নাম্বার টু, যখন সে এই সোনা হীরা জহরত সেগুলাই সে স্পর্শ করেছে, যেগুলো সে ওজনে কম সেগুলো সে নিতে পারে, নিতে ঠিক পারে। আছে। আচ্ছা আচ্ছা। আচ্ছা, এবং ওই পরিমাণই সে নিয়েছে যে যত পরিমাণ সে বহন করতে পারে, আচ্ছা ঠিক আছে। সে একটি করে নিয়েছে আর তার ওজন, তার থোলাটা টেস্ট করেছে যে থোলাটা আমি আদৌ গ্রহণ করতে পারি কিনা, ঠিক আছে। সে এইভাবে কি করেছে, তার নির্দিষ্ট পরিমাণ সে আহ কি বলে নির্দিষ্ট যতটুকু ওজন বহন করতে পারে ততটুকু সে নিয়েছে, এবং যা যা সে নিতে পারে সেগুলো নিয়েছে, এবং যার সময় যে যে চিহ্ন এঁকে দিয়ে গিয়েছিল কোন পথে সে ফেরত আসার সময় সেই চিহ্ন ধরে 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 ফেরত এসেছে, এবং গুহা হুম থেকে হুম। বের হওয়ার পর সে সর্বোচ্চ পরিশ্রম করে সর্বোচ্চ দক্ষতা দিয়ে মেধা দিয়ে শিখে দ্রুত দৌড়িয়ে গুহা থেকে পার হয়ে এসেছে, এই জন্য সে সফল হয়েছে। এক্ষেত্রে সে তিনটা কৌশল অবলম্বন করেছে। একটি হলো সে কি করেছে, ঝুঁকি গ্রহণ করেছে, যৌক্তিক ঝুঁকি গ্রহণ করেছে। দ্বিতীয়টি হলো মেধার ব্যবহার করেছে। তৃতীয়টি হলো সে কঠোর পরিশ্রম করেছে, এই জন্য সে গুহা থেকে বের হয়ে আসতে পেরেছে। সো আমাদের যে আমাদের যে এই গল্পের মতোই উদ্যোক্তা, আমাদের যারা ছোট ছোট যারা উদ্যোক্তা রয়েছে ফুটপাতে, যারা অনেক দিন ধরে ব্যবসা করে, ঠিক আছে, অনেক অভিজ্ঞ, কিন্তু এই বড় বড় প্রতিষ্ঠান হতে পারেনি, তাদের আসলে কি, তারা প্রথমত ঝুঁকি নেয়নি, ঝুঁকি নেয়। ঠিক আচ্ছা আছে। আচ্ছা। বা কেউ হয়তো ঝুঁকি নিয়েছে কিন্তু বুদ্ধিমত্তা ব্যবহার করেনি, এই জন্য কি হয়েছে, ধরা ধরা পড়ে গেছে, ঠিক আছে। কেউ হয়তো ঝুঁকি নিয়েছে বুদ্ধিমত্তা ব্যবহার করেছে কিন্তু পরিশ্রম করেনি, এই জন্য সফলতা পেতে পারে। সো এটি হলো পার্থক্য, আচ্ছা আমরা যাক, যদি ঝুঁকি নিতে ধন্যবাদ। পারি। হুম হুম। হ্যাঁ, যাক মামুন ভাইয়ের মধ্য দিয়ে আমরা অনেক কিছু জানতে পারছি। তো আমাদের যেসব দর্শক মন্ডলী আমাদেরকে শুনছেন তাদেরকে বলতে চাই, যদি আপনি যদি একজন সফল উদ্যোক্তা হতে চান তাহলে অবশ্যই আমাদের এই সমাজে, আমাদের এই পৃথিবীতে বা আমাদের এই দেশে যারা সফল উদ্যোক্তা তাদের জীবনে একটিবার হলেও পড়বেন। তাদের জীবনে থেকে অনেক কিছু শেখার আছে, অনেক কিছু জানার। তো হ্যাঁ মামুন ভাই, আমরা দেখতে পাচ্ছি যে প্রীতি প্রাপ্তি নামে এক প্রশ্ন করেছেন, ব্যবসার ক্ষতি হলে নিজেকে কিভাবে হতাশা মুক্ত রাখতে পারি। ব্যবসাতে ক্ষতি হতেই পারে। হ্যাঁ, লাভ ক্ষতি ব্যবসার দুইটি পরিস্থিতি হতে পারে, একটি লাভ একটা ক্ষতি, এর বাইরে কিন্তু ব্যবসার কোনো পরিস্থিতি নাই, না ঠিক না। আছে। তো যে ব্যবসার ক্ষতি একটি ব্যবসায়িক প্রসেস, ঠিক আছে। তো ব্যবসায় যদি ক্ষতি হয়, ঠিক আছে, এই জন্য আগে থেকে মন মানসিকতা ধরে থাকতে প্রিপারেশন থাকতে হবে যে আমার ব্যবসার ক্ষতি হতে পারে। এই ধরনের মেন্টাল সেট আপ কিন্তু যখন আমাদের একজন উদ্যোক্তা হয় তখন থেকে কিন্তু তাকে বেশ কিছু বিষয়ে মেন্টাল সেট আপ করে নিতে হয়, বা বেশ কিছু বিষয় আছে যেগুলোকে ফোকাস করেই তাকে শুরু করতে হয়, ঠিক আছে। যেমন এই যে ক্রাইসিস ম্যানেজমেন্ট কিভাবে করবে, ঠিক আছে, তার যদি লোকসান হলে সে বিকল্প ফাইন্যান্সিং থেকে করবে, ঠিক আচ্ছা আছে। আচ্ছা। সো এইগুলা কিন্তু আগে থেকে ঠিক করে রাখতে হয়। সফল ব্যবসায়ী যারা তারা কিন্তু এগুলো আগে থেকে ঠিক করে রাখে।
সো আমাকে কি করতে হবে, যে আমি যখন ব্যবসা শুরু করব তখন থেকে এই বিকল্প পদ্ধতিগুলো, বিকল্প মাধ্যমগুলো, এগুলোকে আমার থেকে আগে থেকে নির্ধারিত করা দিতে হবে। তাহলে কিন্তু আমি হতাশ হয়ে গেলে হতাশ হয়ে পড়বো না, হাল ছেড়ে দেবো না, তখন কিন্তু বিকল্প মাধ্যমগুলো ব্যবহার করার চেষ্টা করবো। তখন কিন্তু স্বাভাবিকভাবে আমার হতাশা আসবে না বা কম আসবে। আচ্ছা, তো ব্যর্থ হলে স্বাভাবিকভাবে কিছু হতাশা আসবেই, স্বাভাবিক। সেক্ষেত্রে আমরা কি করতে পারি? সেক্ষেত্রে সেলফ মোটিভেশন, নিজেকে মোটিভেশন দেওয়ার চেষ্টা করতে হবে। এক্ষেত্রে আমরা কি করতে পারি, যে বিভিন্ন মোটিভেশনাল থিওরি, বই পুস্তক করতে পারি। ঠিক আছে, তুমি যেটা বললা যে আমরা কি বলে ব্যর্থতার যে হিস্টোরি গুলা দেখতে পারি। ঠিক আছে, পৃথিবীতে ফেমাস ফেইলর নামে অনেক হিস্টোরি রয়েছে, ফেমাস ফেইলর। আমরা যদি অনেক এই গুগলে বা ফেমাস ফেইলর নামে সার্চ করি, তাহলে হাজার হাজার মানুষ, সফল মানুষকে দেখতে পাবো। যেমন আমরা দেখতে পারি যে কি বলে কেএফসির যে প্রতিষ্ঠাতা কর্নেল আচ্ছা, স্যান্ডার্স, হ্যাঁ। ঠিক আছে, হুম, সে হুম। কিন্তু জীবনে শত শতবার সে কি করছে, ব্যর্থ হয়েছে। ঠিক আছে, কিন্তু ফিরে এসেছে। আলেকজান্ডারকে দেখতে পারি, সে জীবনের প্রথম এরকম শত শত যুদ্ধে পরাজিত হয়েছে, তারপরে কিন্তু সে সফল হয়েছে। ঠিক আছে, হ্যাঁ, হ্যাঁ। সো এই সকল যদি ফেমাস ফেইলারদের লাইফ হিস্টোরি দেখতে পারি, আব্রাহাম লিঙ্কনের কথা বলতে পারি, সে জীবনের 8 বার ইলেকশনের পর 7 বার ইলেকশনে পরাজিত হয়েছে, ব্রেকডাউন হয়েছে। ঠিক আছে, দল থেকে তাকে বহিষ্কার করা হয়েছে, এরকম অনেক ঘটনা ঘটেছে। তারপরে কিন্তু হাল আচ্ছা, ছেড়ে দেয়নি, সে একসময় হাল সে ছেড়ে দেন। আমেরিকার প্রেসিডেন্ট হয়েছে। সো আমরা যদি এই সকল কিছু বই পুস্তক পড়াশোনা করি, ফেমাস ফেইলারদের হিস্টোরি দেখি, ঠিক আছে, এরপরে যারা সফল উদ্যোক্তা রয়েছে তাদের কাছ থেকে পরামর্শ গ্রহণ করি। ঠিক আছে, আমাদের কিছু প্রিয় মানুষ রয়েছে, ভালো মানুষ রয়েছে, বন্ধু, তাদের কাছে যদি যাই, তারা দেখবেন আমাদের ভালো ভালো পরামর্শ দেবে, সহযোগিতা করবে। মানুষের সহযোগিতা নেই, বিপদ আপদে কি করতে হয়, মানুষের সহযোগিতা চেতে হয়। আপনি যদি বিপদে পড়েন, আপনার ভালো ভালো বন্ধু বান্ধব যারা আছে তাদের কাছে সহযোগিতা চাবেন। তাদের কাছে যদি আপনি সহযোগিতা চান, তারা নিশ্চয়ই আপনাকে হেল্প করবে। তো তাদের কাছে যদি আমরা সহযোগিতা পাই, তখন দেখবেন আমরা কিন্তু এই হতাশা থেকে অনেকটাই বের হয়ে আসতে পারবো। আচ্ছা, ধন্যবাদ মামুন ভাই। আমাদের একজন দর্শক, তিনি মানে আমজাদ পাশা নামে একজন ব্যক্তি আমাদের, তিনি হচ্ছে প্রশ্ন করেছেন যে অল্প পুঁজিতে কি ব্যবসা করা সম্ভব? মানে অল্প পুঁজি যদি হয় আমার, তাহলে আমি কি ব্যবসা করতে পারবো, বা কি হ্যাঁ, কি ব্যবসা করা যায়? আচ্ছা, পৃথিবীতে যত ব্যবসা শুরু হয়েছিল সব অল্প পুঁজিতেই শুরু হয়েছিল। অল্প বেশি পুঁজিতে পুঁজিতে শুরু কোনো হয়েছে। ব্যবসা হয়নি, অন্তত আমি জানি না। বেশি আচ্ছা, পুঁজিতে ব্যবসা হয়েছে কি, একটা প্রতিষ্ঠান দাঁড়িয়ে গিয়েছে, মাদার কোম্পানি। আচ্ছা, ঠিক আছে, সে শুরু করেছিল অল্প করে। উদাহরণ দেয়, প্রাণ আরপিএল গ্রুপ যদি একটা প্রতিষ্ঠান দাঁড় করাতে, এখন তার টাকা পয়সার অভাব হবে না, কিন্তু যেদিন শুরু করেছিল সেদিন কিন্তু অল্পতেই শুরু হয়েছিল। সো মূল ব্যবসা কিন্তু অল্প পুঁজিতেই হয়। পৃথিবীতে আমরা বড় বড় প্রতিষ্ঠানগুলো দেখি, আমরা যদি গুগল দেখি, ওয়ার্ল্ড ওয়াইড সবচেয়ে বড় বড় প্রতিষ্ঠান, আমরা যদি আলিবাবা.কম দেখি, ঠিক আছে, এরা কিন্তু হাজার হাজার কোটি টাকার বিজনেস, হাজার হাজার কোটি আচ্ছা। টাকা। আর ঠিক যেটা আছে, যেটা শুরু হয়েছিল শূন্য থেকে। হ্যাঁ, তারপর মাইক্রোসফটের কথা দেখি, মাইক্রোসফট কি করেছিল, গ্যারেজ থেকে শুরু করেছিল। তারা গ্যারেজ, অফিস ছিল না, গ্যারেজ, ভাঙাচুরা গ্যারেজ, তা ভালো গ্যারেজ না, ভাঙাচুরা পরিষ্কার শুরু করেছিল। তার মানে ব্যবসা শুরু করতে স্বল্প পুঁজিতেই। কেউ যদি বড় বেশি পুঁজি নিয়ে ব্যবসা হয়, তাহলে ব্যবসা তখন হয় না। তাদেরকে মানি বা আর্থিক ব্যবস্থাপনার ক্ষেত্রে কি হয়, মিসম্যানেজমেন্ট দেখা যায়, ক্ষতি হওয়ার সম্ভাবনা বেশি থাকে। ঠিক আছে, ফিক্সড কস্ট বেশি বেড়ে যেতে পারে শুরুতেই। ঠিক আছে, ব্যবসা আচ্ছা, করতে গেলে প্রথমে পাইলট প্রজেক্ট করতে হয়, পাইলট প্রজেক্ট, মানে ছোট ছোট মূলধন দিয়ে আগে পরীক্ষা করতে হয় যে আমার ব্যবসা প্রতিষ্ঠানটা আসলে দাঁড়াবে কিনা, বা আমার প্রতিষ্ঠানের আচ্ছা, প্রোডাক্টটা বাজারে চাহিদা আছে কিনা। ঠিক আছে, এটি নিয়ে আমি মার্কেটে লঞ্চ করতে পারবো কিনা। ঠিক আছে, একটি আচ্ছা, প্রোডাক্ট কিন্তু হুট করে বাজারে আসে না, সেই প্রোডাক্টের পিছনে সময় দিতে হয়, ইনভেস্ট করতে হয়, প্রোডাক্ট লাইফ সাইকেল আছে। একটি প্রোডাক্ট বাজারে আসার সাথে সাথে বিক্রি হয় না। ঠিক আছে, ম্যাচুরিটি হুম, লেভেল কোথায় আসতে হয়, ইন্ট্রোডাকশন থাকে, গ্রোথ থাকে, ম্যাচুরিটি লেভেল থাকে। তো ম্যাচুরিটি লেভেল যখন আসে, গ্রোথ পর্যায়ে যখন যায়, তখন কিন্তু এগুলোর বাজারে বিক্রি হয়, এগুলো কিন্তু মানুষ চেনে। সো আমি যদি প্রথমে 10 লাখ টাকা ইনভেস্ট করে বসি, দেখবেন যে ওই দিয়ে কিন্তু আসবে না। তো পাইলটিং করতে হয়, পাইলট প্রজেক্ট করতে হয়। ঠিক আছে, টেস্টিং করতে হয়, টেস্টিং আছে, কাস্টমার ফিডব্যাক নিতে হয়। এগুলোর জন্য অল্প পুঁজি যথেষ্ট। ঠিক আছে, আচ্ছা, এই আচ্ছা, জন্য অল্প পুঁজি দিয়ে শুরু করতে হয় ব্যবসা। আচ্ছা। তো মামুন ভাই, আমরা পরবর্তী প্রশ্নে চলে যাই। যে চাকরি করলে আমি প্রতি মাসে বেতন পাবো, এটা তো ফিক্সড, যে চাকরি যেভাবে করি না কেন আমি প্রতি মাসে বেতন পাবো। কিন্তু আমি যদি ব্যবসা করি, তাহলে আমি তো প্রতি মাসে ক্ষতির সম্মুখীন হতে পারি। এক্ষেত্রে আমি, মানে, তবুও আমি কেন উদ্যোক্তা হয়ে উঠবো? আচ্ছা, একটি বিষয়, চাকরি করি কেন আমরা, প্রথমে চাকরি করি আমরা জীবন নির্বাহের জন্য, আমার অন্ন বস্ত্র হ্যাঁ, বাসস্থানের জন্য। বাসস্থানের আচ্ছা, জন্য। ব্যবসাও করব কিন্তু সেই জীবন নির্বাহের জন্য। নির্বাহের জন্য। নাম্বার ওয়ান। নাম্বার টু, আমরা কখনো এইভাবে ভাবি না
আমরা যারা চাকরি করি তারা আসলে অন্যের বিজনেস কে প্রমোট করি, অন্যের বিজনেস ডেভেলপের জন্য কাজ করি, ঠিক আছে, অন্যের বিজনেসটা দাঁড়াবে এই জন্য কাজ করি। আর জি যারা জি। উদ্যোক্তা তারা কিন্তু নিজের বিজনেসের জন্য কাজ করে, আচ্ছা আচ্ছা। ঠিক আছে না? তো আমি যদি আমাকে তো যেখানে আমি চাকরি করছি সেখানে কিন্তু আমরা বসে বসে কিন্তু পয়সা দিচ্ছে না, চাকরিতে নাম লেখালাম, চাকরিতে সুযোগ পেলাম আর আমাকে প্রতি মাসে এমনি এমনি চাকরি পয়সা দিচ্ছে এমন কিন্তু না। ওখানে কিন্তু আমাকে পরিশ্রম করতে হচ্ছে, মাথার ঘাম পায়ে ফেলতে হচ্ছে, ঠিক আছে। প্রতিষ্ঠানগুলো আমাকে দিয়ে যখন 1 লক্ষ টাকা ইনকাম করবে তখন আমাকে 30,000 টাকা স্যালারি দেবে, এটাই কিন্তু স্যালারি দিবে, বাস্তবতা, বাস্তব। ঠিক আছে। আমাকে দিয়ে যদি 2 টাকা ইনকাম করে তাহলে আমাকে কিন্তু 1 টাকাও, মানে আমাকে যদি ইনকাম করতে নাই পারে তাহলে আমাকে কেন স্যালারি? সো হুম, আমরা যারা উদ্যোক্তা আমরা আসলে এইভাবে ভাবি না, ঠিক আছে। তো আমরা যখন এইভাবে ভাবা শুরু করব যে আমার ব্যবসাও আমার একটি চাকরি, ব্যবসাও কিন্তু একটা চাকরি হতে পারে, আমরা যদি এইভাবে ভাবি যে কেন আমাকে চাকরি, আহ, কেন আমাকে আমার প্রতিষ্ঠান থেকে চাকরি বেতন দিচ্ছে, কারণ আমি পরিশ্রম করছি, মেধা দিচ্ছি, ওখানে তার একটা বেনিফিট দিচ্ছে, তার জন্য বেতন পাচ্ছি। সো ওই পরিশ্রম মেধা যদি আমার ব্যবসায়ী কাজে লাগে তখন কিন্তু সেখান থেকে কিন্তু আমরা একটা রিওয়ার্ড পাবো। তো এই মেন্টালিটি, ঠিক আছে, এই মেন্টালিটি আমাদের ভিতরে থাকতে হবে। আর এই মেন্টালিটি যারা যাদের থাকে তারাই কিন্তু আসলে ব্যবসা করে, নাম্বার ওয়ান, ঠিক আছে। নাম্বার টু হলো যে যারা স্বাধীন চেতা, আমরা যারা স্বাধীন চেতা, আমাদের যারা বড় অনেক বড় হওয়ার ড্রিম আছে, ঠিক আছে, আমাদের ভিতরে যারা সাহস রয়েছে, আমাদের যারা পরিশ্রম করতে পারি, তারাই কিন্তু আসলে এই ব্যবসার উদ্যোক্তা হতে পারে, উদ্যোগ গ্রহণ করতে পারে, ঠিক আছে। সো যাদের মধ্যে এই গুণগুলো রয়েছে, এই বৈশিষ্ট্যগুলো রয়েছে, ঠিক আছে, তারা কিন্তু দেখবে যে তারা চাকরি কেনা, তারা ব্যবসাকে প্রায়োরিটি দিচ্ছে। আমি অনেক এরকম মানুষকে চিনি, আমার বন্ধু বান্ধব অনেককে আমি চিনি, ঠিক আছে, এবং আমি চেষ্টা করি তাদেরকে সার্বিকভাবে সহযোগিতা করতে। এক সময় তারা চাকরি শুরু করেছিল, তো একটা পর্যায়ে দেখেছে যে না আসলে চাকরি আমার সাথে যায় না, তখন তারা ব্যবসা শুরু করেছে। প্রথমে 1-2 বছর তাদের স্ট্রাগল করতে হয়েছে, কিন্তু এক পর্যায়ে তারা কিন্তু এখন ভালো অবস্থানে আছে। সো আমাদের যাদের ড্রিম আছে একটা ভালো কিছু করার জন্য, একটা ভালো পর্যায়ে যাওয়ার জন্য, ঠিক আছে, সমাজে প্রতিষ্ঠিত হওয়ার জন্য যা হতে চাই, তারাই কিন্তু আমরা চাকরি নয়, তারাই কিন্তু ব্যবসা করে বা ব্যবসা করতে চায়। আর এজন্যই কিন্তু আমাদের চাকরি করা উচিত না, ব্যবসাই করা উচিত। আহ, তো আমাদের মামুন ভাই আমাদের এই মুহূর্তে আমাদের যেসব দর্শকরা আমাদেরকে শুনছেন বা এই ভিডিওটা তো আমাদের দৈনিক আলো অ্যাপসে এবং আমাদের পেজে এটা থেকেই যাবে। তো তারা হয়তো তখন অনেকে হয়তো জানতে চাইবে বা তাদের অনেকের ইচ্ছা আছে যে তারা একজন সফল উদ্যোক্তা হতে চায়, কিন্তু বাংলাদেশের প্রেক্ষাপটে কি কি ধরনের ব্যবসা করে সে সফল হতে পারে এটা ভাবতে ভাবতে মনে করেন তার আর ব্যবসাটা শুরু করা হয় না। বা অনেকে কোন ধরনের ব্যবসা করব কি করব, ঠিক আছে, এগুলোই সে ভেবে পায় না। এক্ষেত্রে আমরা কি করতে পারি বা বাংলাদেশের প্রেক্ষাপটে কি ধরনের ব্যবসা আমি শুরু করতে পারি আমি একজন হ্যাঁ, প্রাথমিক লেভেলের উদ্যোক্তা হয়ে? আচ্ছা, প্রথমে যেটি হলো কি, আমরা যখন ডাক্তারের কাছে যাই, ডাক্তার কিন্তু সাথে হ্যাঁ। সাথে আমাকে প্রেসক্রিপশন লিখে দেয় না। আচ্ছা সে কি করে, আমাদের শরীরের টেম্পারেচার মাপে, ঠিক আছে, একটু চোখের এখানে দেখে, চোখে রক্ত কতটুকু আছে, জিহ্বা দেখে, ঠিক আছে, বিভিন্ন শরীরের বিভিন্ন ডায়াগনোসিস করে। এবং সে যদি এরকম দেখেও যদি সে বুঝতে না পারে তখন সে কি করে, টেস্ট দেয়, যে ব্লাড টেস্ট করো, সুগার টেস্ট করো, আর বিভিন্ন রোগের জন্য বিভিন্ন টেস্ট দেয়। তারপরে কিন্তু সে প্রেসক্রিপশন লেখে, তারপরে সে চিকিৎসা দেয়। তো ব্যবসার ক্ষেত্রে আমরা ব্যবসা শুরু করতে গেলেও এই ডায়াগনোসিস গুলো করা দরকার, ঠিক আছে। তো এটাকে আমরা কি বলি, এটাকে আমরা শর্ট অ্যানালাইসিস বলি। আমরা যখন হ্যাঁ। কনসালটেন্সির ভাষায় যখন কথা বলি, SWOT, শর্ট অ্যানালাইসিস, ঠিক শর্ট আছে, অ্যানালাইসিস। ফিজিবিলিটি অ্যানালাইসিস, ঠিক আছে, মার্কেট স্টাডি, কম্পিটিটিভ অ্যানালাইসিস। সো আমি যদি ব্যবসা করতে যাই, আমার ব্যবসা যত বড়ই হোক না কেন, ব্যবসা যত ছোটই হোক না কেন, ঠিক আছে, আমাকে এগুলো করতেই হবে। বড় ব্যবসাগুলো বড় পরিসরে করবে, ছোট ব্যবসায়ী ছোট পরিসরে করবে, ঠিক আছে। কিন্তু আমাদের হ্যাঁ। এইগুলো কিন্তু করতেই হবে, ব্যবসা শুরু করতে গেলে এইগুলো আমাদেরকে করতে হবে। আচ্ছা, নাম্বার ওয়ান। নাম্বার টু, আমাকে সিলেক্ট করতে, সুপ্রিয় দর্শক মন্ডলী, হয়তো আমাদের নেটওয়ার্কের সমস্যার কারণে আমাদের আমাদের আজকের অনুষ্ঠানে অতিথি হাসান মামুন ভাইয়ের উপস্থিত নাই। আমরা তার ফিরে আসা পর্যন্ত কিছু সময় অপেক্ষা করি।
সুপ্রিয় দর্শক মন্ডলী, আমাদের এই অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার করা হচ্ছে দৈনিক আলো ডট ইনফো এর পেজ, অফিসিয়াল পেজ থেকে। দৈনিক আলো একটি অফিসিয়াল নিউজ পেপার, একটি অনলাইন নিউজ পেপার, এবং আমাদের সকল অনুষ্ঠান, সব নিউজগুলো আমাদের দৈনিক আলোর এর একটি অ্যাপস দৈনিক আলো। এটি আপনি গুগল প্লে স্টোরে গিয়ে সার্চ দিলে পাবেন, যেটার মাধ্যমে আপনি সর্বদাই নিউজ, সংবাদ আর আমাদের সব প্রোগ্রামের ভিডিওগুলো সেখানে পেয়ে যাবেন। তো আমরা সরাসরি আমাদের হাসান মামুন ভাইয়ের কাছে চলে যাই। তো মামুন ভাই, আপনি থেমে গেছিলেন আপনার 2 নাম্বার হুম হুম পয়েন্টে, হুম, আমরা আচ্ছা। আবার। আহ, ধন্যবাদ। যেটি আমি পার্সোনালি দেখতে একটু সরি, দর্শকদেরকে সরি বলছি, আমাদের টেকনিক্যাল কিছু প্রবলেমের জন্য বারবার ইন্টারাপ্ট হচ্ছে। আচ্ছা, যেখানে ছিলাম, আচ্ছা। যে আমি আবার একটু সামারি করে আসি। আহ, যেটি হলো যে ডাক্তারের যেমন ডায়াগনস্টিক দরকার হয়, ব্যবসার ক্ষেত্রে ডায়াগনস্টিক দরকার হয়, সেগুলো ফিজিবিলিটি স্টাডি, শর্ট অ্যানালাইসিস, কম্পিটিটিভ অ্যানালাইসিস, ঠিক আছে, এগুলো করতে হয়। এটি বড় বড় প্রতিষ্ঠান ক্ষেত্রে তাদের বড় করে করতে হয়, কারণ তাদের অনেক বড় মার্কেট, অনেক বেশি প্রোডাক্ট, অনেক বেশি কম্পিটিশন। আর ছোট ছোট আচ্ছা। প্রতিষ্ঠানে ছোট পরিসরে করতে হয়, বাট এগুলো করতে হবে। আচ্ছা, দ্বিতীয় বিষয়টি হলো যে ব্যবসার প্রসেস সম্পর্কে জানতে হবে। পৃথিবীতে যত বিজনেস রয়েছে, বিজনেসের দুটি প্রসেস রয়েছে, ঠিক আছে। হ্যাঁ। একটি হলো ভ্যালু ক্রিয়েশন, আরেকটি হলো ভ্যালু ডেলিভারি। ভ্যালু ক্রিয়েশন মানে পণ্য সামগ্রী উৎপাদন করা। যেমন আমরা অনেক সময় যখন কি করি, যারা আটা উৎপাদন করে তারা কি করে, কি বলে, গম কিনে নিয়ে আসে, সেই গমকে পরিষ্কার পরিচ্ছন্ন করে, তারপর ভাঙায়, তারপর প্যাকেটজাত করে। এটি হলো ভ্যালু ক্রিয়েশন। গমেকে আটায় রূপান্তর করে মানুষের খাওয়ার উপযোগী করলো, ভ্যালু ভ্যালু অ্যাড করলো, ভ্যালু এডিশন, এটাকে ভ্যালু ক্রিয়েশন বলে। আচ্ছা, আরেকটি প্রসেস হলো ভ্যালু ডেলিভারি। আচ্ছা, আচ্ছা। ভ্যালু ক্রিয়েশন করলে কিন্তু বিজনেস হয় না, এই উৎপাদিত আটা কিন্তু গ্রাহকের কাছে পৌঁছে দিতে হবে, হ্যাঁ, হ্যাঁ। ঠিক আছে, যেটাকে বলা হচ্ছে ভ্যালু ডেলিভারি, বা উৎপাদিত পণ্য সামগ্রী কাস্টমারের কাছে সহজে পৌঁছে দেওয়া, ঠিক আছে। ব্যবসায় কিন্তু দুটি পার্ট থাকে। আচ্ছা, কেউ কেউ কোনো কোনো বিজনেস পার্সন কি করে, সে ভ্যালু ক্রিয়েশন করে, তার ব্যবসা হলো উৎপাদন করা, সে বিপণন করে না। আবার কোন কোন বিজনেস কি করে, সে ভ্যালু ডেলিভারি করে, সে উৎপাদন করে না, যে ভ্যালু ক্রিয়েশন করে তার কাছ থেকে নিয়ে সে ভ্যালু ডেলিভারি দেয়। ডেলিভারি। আবার কিছু কিছু প্রতিষ্ঠান আছে যারা ভ্যালু ক্রিয়েশনও করে, ভ্যালু ডেলিভারিও দেয়, তারা উৎপাদন করে, বিক্রি করে। সো আমরা যখন ব্যবসা করতে যাব, প্রথমে আমাকে ঠিক করতে হবে আমি আসলে কোনটা করব, আমি কি ভ্যালু ক্রিয়েশন করব না ভ্যালু ডেলিভারি দেবো। এগুলো ডিপেন্ড করে কিসের উপরে, এগুলো ডিপেন্ড করে আমার আমার কিন্তু 360 ডিগ্রি অ্যানালাইসিস বা 360 ডিগ্রি অ্যানালাইসিস। 360 ডিগ্রি অ্যানালাইসিস কি, যে ভালো মন্দ, উপর নিচ, ডান বাম সবকিছু বিবেচনার উপরে, আমার সামর্থ্য কি, আমার কম্পিটিটিভ কারা, আমার ফাইন্যান্সিয়াল বেনিফিট কারা, আমার ঝুঁকি কত, ঠিক আছে, আমার কাস্টমার কারা, এগুলো সবকিছু অ্যানালাইসিস করে আমাকে উদ্যোক্তাকে ডিসিশন নিতে হবে যে আমি ভ্যালু ক্রিয়েশন করব না ভ্যালু ডেলিভারি দিব, না আমি দুটোই করব, ঠিক আছে। সো সে ডিসিশন নিল যে আমি ভ্যালু ক্রিয়েশন করব, ফর এক্সাম্পল আমি ভ্যালু ক্রিয়েশন করব। আচ্ছা, এর পরের ডিসিশন হলো যে আমি কি প্রোডাক্টের ভ্যালু ক্রিয়েশন করব, সেই প্রোডাক্টকে সিলেকশন করতে হবে। আচ্ছা, পৃথিবীতে এ পর্যন্ত ব্যবসা করার জন্য 10টা জিনিস তৈরি হয়েছে, বা 10টা, যেটাকে মার্কেটিং অফার বলা হয়, যে কোম্পানিগুলোকে এরকম 10টা জিনিস আছে যা ক্রেতার নিকট বিক্রি করার জন্য অফার করতে পারে। আমি সংক্ষেপে দ্রুত সেগুলো আমি একটু বলে দিতে চাই। এগুলোই কিন্তু ব্যবসা করার, এগুলো থেকেই আমাদের উদ্যোক্তাকে কোন একটি বেছে নিতে হবে যে কোনটাকে আমি আমার প্রোডাক্ট সিলেক্ট করব। এগুলো কি কি হতে পারে, এগুলো সাধারণত যেগুলো রয়েছে সেগুলো হচ্ছে পণ্য, দ্বিতীয়টি হচ্ছে সেবা, তৃতীয়টি হচ্ছে অভিজ্ঞতা, 4 নাম্বার হচ্ছে ইভেন্ট, 5 নাম্বার হচ্ছে ব্যক্তি, 6 নাম্বার হচ্ছে স্থান, 7 নাম্বার হচ্ছে সম্পত্তি, 8 নাম্বার হচ্ছে অর্গানাইজেশন, 9 নাম্বার হচ্ছে তথ্য, এবং 10 নাম্বার হচ্ছে ধারণা। আচ্ছা, এখন আমি একটু কিছু কিছু এক্সাম্পল দেই, যেমন ধারণা নিয়ে আবার কিভাবে বিজনেস করে। হ্যাঁ। পৃথিবীতে বড় বড় অনেক কোম্পানি প্রতিষ্ঠান আছে যারা কিন্তু কনসেপ্ট বিক্রি করে, কনসেপ্ট। আচ্ছা, আচ্ছা। কনসেপ্ট একটা আইডিয়া বিক্রি করে, ঠিক আছে। হ্যাঁ। এই যে বড় বড় রিসার্চ প্রতিষ্ঠানগুলো আছে, এগুলো কি করে, বড় বড় গভর্নমেন্ট, বড় বড় যে গ্রুপ অফ কোম্পানি আছে তাদের কাছে আইডিয়া দেয় যে আচ্ছা আমরা একটা নতুন একটা প্রোডাক্টের আইডিয়া তৈরি করেছি, আপনারা এটা নিবেন নাকি। দেখেন, তারা দেখায় যে এই প্রোডাক্টের কিন্তু বাংলাদেশের কি বলে, বাংলাদেশের 16, আমি এক্সাম্পল দিচ্ছি, একটা রিসার্চ প্রতিষ্ঠান তারা গবেষণা করলো তরুণরা কি ধরনের প্রোডাক্ট বিক্রি পছন্দ করে। এক্সাম্পল দিলাম, তারা গবেষণা বের করলো তরুণরা কোমল পানীয় পছন্দ করে, যেই প্রোডাক্টটা মার্কেটে নাই।
তারা রিসার্চ করে কিন্তু বড় বড় কোম্পানির কাছে যাবে। আমরা একটা রিসার্চ করে একটা প্রোডাক্ট আইডিয়া ডেভেলপ করেছি, এটা কোমল পানীয়, বাজারে এটা নাই, আপনারা যদি নেন তাহলে বাংলাদেশে প্রায় 5 কোটি তরুণ আছে, তারা কিন্তু আপনার প্রোডাক্টটা কিনবে, বিশাল মার্কেট। তখন কিন্তু ওই কোম্পানি ওই আইডিটা কোটি কোটি টাকা দিয়ে কিনে নেবে। আচ্ছা আচ্ছা, আইডিয়া কিন্তু একটা বিজনেস। তো এরকম আপনি কিন্তু আইডিয়া নিয়েও বিজনেস করতে পারেন। আচ্ছা, ইনফরমেশন, এটা তো আমরা খুবই জানি, বাংলাদেশের যত কল সেন্টার রয়েছে তারা কি বিক্রি করে? ইনফরমেশন বিক্রি করে। ইনফরমেশন বিক্রি করে, ঠিক আছে না? তো তারা ইনফরমেশন দিচ্ছে, তার বিনিময়ে যে প্রতিষ্ঠানে ইনফরমেশন দিচ্ছে তাদের কাছে একটা, তাদেরকে ক্লায়েন্ট ধরিয়ে দিচ্ছে, তাদের কাছে একটা কমিশন পাচ্ছে। তো এরকম ভাবে কিন্তু সংগঠন বিক্রি করা যায়। বড় বড় যে প্রতিষ্ঠানগুলো আছে তারা কিন্তু আসলে সংগঠন বিক্রি করছে, মানে সংগঠনকে ব্র্যান্ডিং করে তার কার্যক্রম বিক্রি করছে। ভলেন্টারি বা আমরা যেগুলো নন প্রফিটেবল অর্গানাইজেশন, তারা কিন্তু নিজেকে বিক্রি, সংগঠন বিক্রি করছে। কিন্তু আসলে সংগঠনকে বিক্রি করে তারা একটা ফান্ডিং করছে, সেই ফান্ডিং নিয়ে ব্যবসা চালাচ্ছে। এনজিও গুলো এগুলো কিন্তু এরকম কাজগুলো করছে। ঠিক আছে? তো ব্যক্তিকে বিক্রি করা যায়। ব্যক্তি বিক্রি কি? পার্সোনাল ব্র্যান্ডিং। দেখবেন আমাদের যারা স্টার রয়েছে তারা কিন্তু নিজেকে বিক্রি করে। তারা এই যে আমরা কি বলে অ্যাম্বাসেডর কি করছে? সে আসলে নিজেকে বিক্রি করছে। ঠিক আছে? আমাদের স্টাররা কিন্তু অ্যাম্বাসেডর হচ্ছে। তার কোম্পানিগুলোর সাথে চুক্তি হয়, আগামী 1 বছর সে তাকে ব্যবহার করবে, সে তার ছবি দিয়ে বিলবোর্ড বানাবে, তাকে দিয়ে বিজ্ঞাপন বানাবে। তার মানে কি? সে তার নিজেকে, নিজের ইমেজকে বিক্রি করছে, ইমেজ সেল। তো এইভাবে আমাদের এই পর্যন্ত পৃথিবীতে, ঠিক আছে, 10টা জিনিস আবিষ্কৃত হয়েছে। এই 10টার ভিতর থেকে আমাকে ডিসিশন নিতে হবে কোনটা নিয়ে আমি বিজনেস করব। ঠিক আছে? সো এই 360 ডিগ্রি অ্যানালাইসিস করে কোনটি আমার জন্য পারফেক্ট, ঠিক আছে, কোনটি আমার জন্য সবচেয়ে কম ঝুঁকি রয়েছে, কোনটিতে কম্পিটিশন কম, এগুলো বিবেচনা করে আমাকে নির্ধারণ করতে হবে কোন প্রোডাক্টটি দিবে, কোন বিষয়টি নেওয়ার ব্যবসা। আমার মনে হয় এর অনেক বিশাল একটা ব্যাপার। এটা আসলে একটি বিষয় নিয়ে আসলে 1 ঘন্টার আমাদের কোশ্চেন থাকে। আমরা অনেক সময় এই যে প্রোডাক্ট আইডিয়া নিয়ে মানে ডে লং ব্যাপী 4 ঘন্টা 6 ঘন্টা 8 ঘন্টার ব্যাপী কিন্তু আমরা সেশন করে থাকি, ট্রেনিং দিয়ে থাকি। সো আসলে সংক্ষিপ্ত সময়ে বলা আসলে খুবই কঠিন, তারপর আমি সহজভাবে বলার চেষ্টা করেছি। হ্যাঁ, ধন্যবাদ মামুন ভাই। আসলে আমাদের অনুষ্ঠানটা আমরা 1 ঘন্টা ব্যাপী করে থাকি। তো মামুন ভাই, আপনার কাছ থেকে আমরা আরো কিছু সময় আমরা চেয়ে নিব, যে আমাদের আরো কিছু জানার আছে ভাই আপনার কাছ থেকে, যার ফলে আমাদের দর্শক যারা আছে তারা হয়তো একটু হলেও উপকৃত হবে আজকের অনুষ্ঠানের মাধ্যমে। তো মামুন আচ্ছা, ভাই, এই ঠিক আছে, পর্যায়ে আমরা ঠিক। হ্যাঁ, আমরা জানতে চাই আপনার কাছ থেকে যে আহ, আমরা একটি প্রবাদ বাক্য অনেকবার শুনছি, যে যারা সফল উদ্যোক্তা মানে তারাই হতে পারবেন যারা ভবিষ্যৎকে দেখতে পারেন। মানে কেউ যদি ভবিষ্যৎকে চিন্তা ভাবনা করতে পারে, ভবিষ্যতে কি হবে এটা নিয়ে যদি আইডিয়া করতে পারে, তবে সে একজন সফল উদ্যোক্তা হতে পারবে। এই বিষয়ে আপনি কি বলবেন? আমি কিন্তু তোমার সাথে বা এই স্টেটমেন্টের সাথে সম্পূর্ণ একমত, যে যে ভবিষ্যৎ দেখতে পারে সে আসলে কিন্তু সফল উদ্যোক্তা হতে পারে বা লাইফে সফল হতে পারে। ঠিক আছে? আচ্ছা আমরা যদি একটি সিম্পল উদাহরণ দিই, আমি 2টি উদাহরণ দিয়ে কথা বলি। আমরা আচ্ছা যদি ইম্পসিবল শব্দটাকে দেখি, ঠিক আছে, তাহলে কেউ এখানে শুধু অসম্ভবই দেখবে। কিন্তু যারা একটু গভীরভাবে চিন্তা করবে তারা ইম্পসিবলকে ভেঙে আই এম পসিবল বাক্যটা বানাতে পারবে। আপনি ইম্পসিবলকে আই এর আগে একটা স্পেস দেন, তাহলে আই হলো। এম এর আগে একটা স্পেস দেন, তাহলে এম হলো। তাহলে আই এম মাঝখানে একটু যদি অ্যাপোস্ট্রফি দিয়ে দেন, তাহলে আই এম এর সংক্ষিপ্ত আই এম। আর পসিবল, তার মানে আই এম পসিবল। ঠিক আছে? তো এগুলো কিন্তু আসলে দূরদৃষ্টিতা, দৃষ্টিভঙ্গির পার্থক্য তৈরি করে দিচ্ছে। কেউ একজনকে দেখছে সম্ভব, আর কেউ সেই বাক্যটাকেই দেখছে, কেউ দুঃখিত, কেউ একজন বাক্যটাকে ভাবছে অসম্ভব, আবার কেউ একজন বাক্যটাকে দেখছে সম্ভব। আচ্ছা, তো এভাবেই কিন্তু আমরা যা ভাবি, ঠিক আছে, সেটাই কিন্তু সেরকম হতে পারে। এই জন্য ঢাকা উত্তরের মেয়র, আমার একজন আইডল, ঠিক আছে, আনিসুর রহমান, উনি একটু বলেছিল যে মানুষ কিন্তু তার আশার সমান বড়। তার মানে মানুষ তার স্বপ্নের সমান বড়। মানুষ যা স্বপ্ন দেখতে পারে, মানুষ যা কল্পনা করতে পারে, ততটুকু কিন্তু সে হতে পারে বা ততটুকু যেতে পারে। আচ্ছা, সো যে স্বপ্ন দেখতে পারে যে আগামী 5 বছর পর আমি কোথায় যাব, সেই সেখানেই যেতে পারে। ঠিক আছে? আরেকটি উদাহরণ দেই আমি, সেটি হলো আমরা স্টিভ জবসকে সবাই চিনি, আইফোন সবাই জানি। আইফোন কিন্তু পৃথিবীতে মার্কেট লিডার। তারা পণ্য বিক্রিতে মার্কেট লিডার না, বাট প্রফিটে মার্কেট লিডার। বুঝতে হবে, তারা সারা পৃথিবীতে হাজার হাজার কোটি কোটি মোবাইল বিক্রি করে না, তার চেয়ে কারণ অনেক ব্র্যান্ড রয়েছে তারা মোবাইল বিক্রি করে। তারা সবচেয়ে কম মোবাইল বিক্রি করে হয়তো, কিন্তু প্রফিট সবচেয়ে বেশি বিক্রি হয় তারা করে। এই জন্য তারা প্রফিট লিডার। এই জন্য তাদেরকে বলছি আমরা প্রফিট লিডার, সবচেয়ে বেশি প্রফিট করে। ঠিক আছে?
প্রোডাক্ট কম বিক্রি করে সবচেয়ে বেশি প্রফিট করে তারা, এই জন্য তাকে আমরা প্রফিট লিডার বলছি। আমি ক্লিয়ার করে দিচ্ছি বিষয়। আচ্ছা, আইফোনের জনক স্টিভ জবস, সবাই জানি আমরা। তো পৃথিবীতে সর্বপ্রথম স্টিভ জবসই কিন্তু ভেবেছিল যে এরকম একটা স্মার্টফোন তৈরি করার কথা। এই জন্য স্টিভ জবসের অ্যাপেলই কিন্তু সর্বপ্রথম এই স্মার্টফোন বাজারে এনেছে, এবং এখন পর্যন্ত তারা মার্কেট লিডার, এবং এখন পর্যন্ত তারা সবচেয়ে বেশি প্রফিট করছে। সো আগে আমাদেরকে ড্রিম বড় করতে হবে, ঠিক আছে? একজন উদ্যোক্তা সে কিন্তু ড্রিম, তার যে ড্রিম রয়েছে সেই একটা ড্রিম বা লক্ষ্যকে বড় করে, তারপরে সেই লক্ষ্য অর্জনের প্রচেষ্টা চালায়। কেউ যদি লক্ষ্যই নির্ধারণ করতে না পারে, সে লক্ষ্য অর্জন করবে কিভাবে, আর সেই পথে হাঁটবেই কিভাবে? তো ধন্যবাদ। মামুন ভাই, আপনার কাছে আমি প্রশ্ন করতে চাই, আমি যদি একজন সফল উদ্যোক্তা হতে চাই, সেক্ষেত্রে আমি একজন দোকানদার হব নাকি একজন কোম্পানির মালিক হওয়ার চেষ্টা করব, কোনটা করব আমি? আচ্ছা, হ্যাঁ, সেটি আসলে এটা একটু মজার কোশ্চেন। এরকম কোশ্চেনের আমি আসলে খুব কম সম্মুখীন হয়েছি, কারণ আমাদের যতই যে কোশ্চেন করুক না কেন আমাদের সেশন গুলাতে, বলে আমি একজন বড়ই উদ্যোক্তা হতে চাই, বিলিয়নিয়ার হতে চাই, মিলিয়নার হতে চাই, কিন্তু কেউ কখনোই বলে না কখনো যে আমি আসলে হকার হতে চাই, না আমি আসলে কি বলে ইন্ডাস্ট্রিয়ালাইজ, বড় শিল্প বিলিয়নিয়ার হতে চাই। ভাল লাগছে এরকম কোশ্চেন উত্তর দিতে পেরে ভাল লাগছে। আচ্ছা আচ্ছা। আসলে আমি কি ধরনের হব সেটা আসলে আমাকে নির্ধারণ করতে হবে, তোমাকেই আসলে নির্ধারণ করতে হবে তুমি কি হতে চাও। তুমি দোকানদার হবে, হকার হবে, না বড় কোম্পানির মালিক হবে? ঠিক আছে, একটি জিনিস আমরা অনেকেই জানি, তারপর মাথায় একটি জিনিস থাকতে হবে এক্ষেত্রে, সেটি আমাদের বড় স্বপ্ন দেখতে হেল্প করবে। সেই জিনিসটা হলো, মানুষ কিন্তু মাতৃগর্ভে থেকেই বিজয়ী হয়ে পৃথিবীতে আসে, আমরা সবাই জানি। ঠিক আছে, মাতৃগর্ভে যখন আমাদের বাবা মার মিলনের ফলে যে আমাদের মা বাবার শরীর থেকে মার শরীরে ক্রোমোজোম যায়, সেখানে কোটি কোটি কিন্তু সেল থাকে, কোটি কোটি ক্রোমোজোম থাকে। সেক্ষেত্রে যে কি একটি মাত্র ক্রোমোজোম মায়ের মায়ের যে আমাদের কি বলে শুক্রাণু রয়েছে, বা যেখানে শুক্রাণু মিলিত হয়, ওই জায়গাটার কথা মনে পড়ছে না আমাকে এই মুহূর্তে, যাই হোক, যে টেকনিক্যাল একটা টার্ম, যে ওইখানে যে হাজার হাজার শুক্রাণুকে যে পরাজিত করে যেতে পারে, সেই কিন্তু একটা সন্তানের জন্ম হয়, সেই পৃথিবীতে আসতে পারে। তো জন্ম থেকে কিন্তু আমরা বিজয়ী হয়ে এসেছি বিজয় হয়ে এসেছি। এসেছি তো আমরা কেন পরাজিত ছোট তাহলে স্বপ্ন কেন হব? দেখবো? আচ্ছা পরাজিত কেন হবে, এই ধরনের হ্যাঁ। ধারণা থাকতে হবে, নাম্বার ওয়ান। নাম্বার টু, যেটি আমি বলতে চাচ্ছি, আমরা কিন্তু আমাদের ঘাড়ের উপর 5,000 কোটি টাকার একটি অ্যাসেট নিয়ে বসে আছি। এটি আবার কি, অনেকে কোশ্চেন করতে পারে। হ্যাঁ। পৃথিবীর বড় বড় বিজ্ঞানীরা একটি রিসার্চ করে দেখেছে, মানুষের যে ঘাড়ের উপর যে মাথা রয়েছে, মাথার ভিতরে যে ব্রেন আচ্ছা। রয়েছে, সেটি পৃথিবীর সবচেয়ে উন্নত টেকনোলজি, সেটি হলো কম্পিউটার। এ পর্যন্ত পৃথিবীতে সবচেয়ে উন্নত টেকনোলজি হয়েছে যেটি হলো, সেটি হলো কম্পিউটার, আধুনিক কম্পিউটার। পৃথিবীর সর্বোচ্চ যে আধুনিক কম্পিউটার রয়েছে, ঠিক আছে, সেই আধুনিক কম্পিউটারের এরকম যদি মূল্যায়ন করি, দামে যদি বিবেচনা করি, তাহলে সেরকম 5,000 কোটি টাকা মূল্যের কম্পিউটার, বা এতগুলো কম্পিউটার, আমরা কম্পিউটার যে শক্তি বা কম্পিউটার যে মেধা বা কম্পিউটারের যে দাম, সেগুলো কিন্তু মাথার ভিতরে নিয়ে আমরা মনের অজান্তেই ঘুরে বেড়াচ্ছি, মনের অজান্তেই খাচ্ছি যাচ্ছি, প্ল্যান করছি। ঠিক আছে, সো যার হাতে 5,000 কোটি টাকার সম্পদ আছে, যার জন্ম থেকেই যে বিজয়ী হয়ে পৃথিবীতে এসেছে, ঠিক আছে, সে কেন টার্গেট সেট করবে হকার হতে? সে তো টার্গেট সেট করবে যে আমি বাংলাদেশের প্রেসিডেন্ট হব, আমি পলিটিক্স করলে বাংলাদেশের প্রেসিডেন্ট হব, আমি যদি বাংলাদেশে বিজনেস করি তাহলে আমি বাংলাদেশের কি বলে মাইক্রোসফটের বিল গেটস হব, আমি স্টিভ জবস হব অ্যাপেলের, ঠিক আছে, আমি জাকারবার্গ হব ফেসবুকের। সো সে তার ভিতরে এরকম স্বপ্ন থাকতে পারবে। সো আমার তোমাকে বলবো, তুমি যেরকম স্বপ্ন দেখবে সেরকমই হতে পারবা, তোমার হাতে সব ম্যাটেরিয়াল সবকিছুই আছে, ডিপেন্ড করছে তোমার উপর। এই জন্য আমি মাঝে মাঝে বলি, আমরা জন্ম, হ্যাঁ, এই জন্য মাঝে মাঝে, এই জন্য মাঝে মাঝে বলি, আমরা জন্ম থেকেই একটি আলাউদ্দিনের চারাক নিয়ে জন্মগ্রহণ করি, কিন্তু আমরা আসলে ঘষতে জানি না যে কিভাবে ঘষে সেই চারাককে, সেই চারাকে থেকে দত্তকে বের করতে হয়। আবার অনেকেই দত্ত বের করতে পারে, কিন্তু তার কাছে কি চাইতে হবে সেটা জানে না। তো আমরা ঘষতে শিখতে হবে এবং চাইতে শিখতে হবে। আচ্ছা, ধন্যবাদ মামুন ভাই। আমরা তো আমাদের অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি। তবে ভাই মামুন ভাই, আপনার এই অনুষ্ঠান সম্পূর্ণ জুড়ে আপনি আমাদের সাথে ছিলেন, এবং আমি দৈনিক আলোর উপস্থাপক হিসাবে প্রত্যয় বিশ্বাস ছিলাম।
তো মামুন ভাই, শেষ পর্যায়ে আপনার একটি মানে আপনাকে নিয়ে আমি একটি প্রশ্ন করতে চাই যে, হুম। মামুন ভাই, আপনি এত সুন্দর করে সবসময় মুখে হাসি রেখে কথা বলেন এবং আপনার বিনয়ী ভাব, এটা কি ভাই জন্মগতভাবেই প্রাপ্ত নাকি এটা চর্চার ফলে হয়ে ওঠে? অবশ্যই না, আমি এটা বিশ্বাস করি না জন্মগতভাবে প্রাপ্ত কিনা, এটা আমি বিশ্বাস করি না। নাম্বার ওয়ান। নাম্বার টু, সেটা আমি আসলে বলতেও পারবো না, সেটা আমার বাবা মা ভালো বলতে পারবে। বাট আচ্ছা আচ্ছা। বাট আমি কিন্তু প্রতিনিয়ত শিখি। হ্যাঁ হ্যাঁ। ঠিক আছে? যে আমি আমি একজন ট্রেইনার, আমি কথা বলি। তা আমি কিন্তু অনেকেই বলে মামুন ভাই খুব ভালো করে কথা বলেন আপনি। কিন্তু আমি বিশ্বাস করি না আমি ভালো করে কথা বলি। আমি কিন্তু কিভাবে সুন্দর করে কথা বলতে হয় আমি অনেক একটা সঠিক তথ্য আপনাকে দিচ্ছি, তোমাদের দিচ্ছি। কিভাবে সুন্দর করে কথা বলতে হয় এটি আমি 5 থেকে 7 দিন পর পরই ইউটিউবে দেখি। আচ্ছা আচ্ছা। এক ভিডিও না হলে আমি 1000 বার দেখে ফেলেছি, তারপরে দেখি। তো তার মানে কি, এটি আসলে একটি চেষ্টা, প্রচেষ্টা। মানুষের জীবনটা একটি চলমান চলমান কি চলমান গাড়ি। মানুষের জীবনটা চলমান গাড়ি। এই গাড়ির স্টিয়ারিং আমি ধরে আছি। আমি যতদিন স্টিয়ারিং ধরে চালাতে পারবো, গাড়ির মুভমেন্ট কন্ট্রোল রাখতে পারবো, ততদিন গাড়ি সামনের দিকে যাবে। যখন আমি গাড়ি চালাতে মনোযোগী হব না, গুরুত্ব দিব না, ততক্ষণ গাড়ি অ্যাক্সিডেন্ট। সো এটি আসলে আমি কতটুকু শিখতে পেরেছি বা কতটুকু হাসি মুখে কথা বলি, কতটুকু সুন্দর করে কথা বলি আমি জানি না। বাট আমি কিন্তু সর্বদা এটি চেষ্টার মধ্যে আছি। এটি আমার একটি চলমান প্রক্রিয়া। সো কারো যদি এরকম সমস্যা থাকে, সেও কিন্তু এই প্রচেষ্টার মাধ্যমে এই সমস্যা দূর করতে পারে। এই জন্য ভিডিও দেখতে পারে, এই জন্য মোটিভেশনাল বই পড়তে পারে। ঠিক আছে? এই জন্য আরেকটি জিনিস, এই জন্য মানুষের উচিত একটা মেন্টর সেট করা, গুরু সেট করা। কিন্তু কোন কোন মানুষ গুরু ধরতে যায়, গরু ধরে ফেলে। এই জন্য লাইফ কি করে বরবাদ হয়ে যায়। সো কাকে আপনি মেন্টর বানাবেন, সে আদৌ আপনার গুরু না গরু, সেটা কিন্তু আপনাকে বুঝে শুনে সেট করতে হবে। তাহলে আপনার যে সমস্যা, আপনার আশা করি যে সমস্যার সমাধান হবে। আচ্ছা, ধন্যবাদ মামুন ভাই। আমরা জানি সুন্দর করে কথা বলা মানুষের এই ব্যক্তিত্বের একটি অন্যতম দিক। সুতরাং আমরা বুঝতে পারলাম যে আমরা কিভাবে কথা বলবো বা কি কি বলবো এগুলো আমরা অবশ্যই জন্মগতভাবে শিখে আসি না, নিয়মিত প্রচেষ্টা বা চর্চার ফলে আমরা শিখি আমরা কি বলবো, কিভাবে কথা বলবো। যাই হোক মামুন ভাই, আমরা তো অনুষ্ঠানের একদমই শেষ পর্যায়ে। তো সব শেষে দর্শকদের উদ্দেশ্যে যদি আপনি কোনো কিছু বলতেন। তো সবশেষে প্রথমেই কৃতজ্ঞতা প্রকাশ করছি দর্শকদের নিকট, যারা অনেকেই প্রশ্ন করেছে। আসলে আমাদের মতো ক্ষুদ্র ক্ষুদ্র মানুষগুলোকে যখন মানুষ প্রশ্ন করে, তখন কিন্তু আমাদের ভিতরে এই শেখার ইচ্ছা, জানার ইচ্ছাটা আরো বেড়ে যায়। ঠিক আছে? হয়তো আমি এখানে সকল কোশ্চেনের উত্তর সঠিকভাবে দিতে পারিনি, কারণ কিন্তু আমার হয়তো অভিজ্ঞতার ঘাটতি আছে, আমি বয়সেও কিন্তু তরুণ। ঠিক আছে? তো আপনাদের কোশ্চেনের উত্তর দিতে দিতে বা জানতে জানতে কিন্তু আমরা ভালো কিছু শিখতে পারবো, আপনাদের জন্য আর সুন্দর করে কথা বলা শিখবো। তো যারা কোশ্চেন করেছেন, যারা লাইক কমেন্টস করেছেন বা এই প্রোগ্রামের সাথে ছিলেন, তাদেরকে প্রতি কৃতজ্ঞতা এবং সালাম জানাচ্ছি। আর কি বলে যে দৈনিক আলো, ঠিক আছে, দৈনিক আলোর সাথে মাঝে মাঝে আমি স্টাফ থাকি, মাঝে মাঝে দেখি তাদের সুন্দর সুন্দর প্রোগ্রাম দেখি। তো এখন থেকে আমার একটু এই প্রোগ্রামে আসার পরে তাদের প্রতি কৃতজ্ঞতা বোধ থেকে আমি একটু বলতে চাই, আরো বেশি তাদেরকে আমি সাবস্ক্রাইব করবো, দেখার চেষ্টা করবো। আরেকটি কমিটমেন্ট দিয়ে যাচ্ছি, আমি এখন পর্যন্ত দৈনিক আলোর অ্যাপসটি নামাইনি। তো আমি আজকেই দৈনিক আলোর অ্যাপসটি নামাবো এবং আপনাদের সাথে থাকবো। আর আচ্ছা। এই দৈনিক আলোর যারা ব্যাকগ্রাউন্ডে কাজ করছে এবং আজকের এই সেশনের ব্যাকগ্রাউন্ডে যিনি কাজ করছেন, তাদেরকে অন্তরের অন্তঃস্থল থেকে কৃতজ্ঞ জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি। এরকম কোন সুযোগ থাকলে আমি আবারও আসার চেষ্টা করব আমার ইন থেকে। আর প্রত্যয় আচ্ছা বিশ্বাস, ইউ আর এ ভেরি গুড স্মাইলিং ফেস। আমি তোমার সাথে আমার সোশ্যাল নেটওয়ার্কেও আছে, তোমাকে আমি ফলো করি। বিশেষ করে তোমার মুভমেন্ট গুলো, বেশি সাম্প্রতিক সময়গুলোতে ধর্ষণের বিরুদ্ধে তুমি যেভাবে মাঠে নেমেছো, সত্যি প্রশংসার আচ্ছা দাবিদার। আচ্ছা। তো থ্যাংক ইউ থ্যাংক ইউ। শুধু আসলে ভালো মানুষের পরিচয় কিন্তু আসলে দুর্যোগ বিপদে, এই মুহূর্তে গুলোতে। তো তোমার প্রতি শুভকামনা রইলো, সকলের প্রতি কৃতজ্ঞতা রইলো। ধন্যবাদ। ধন্যবাদ ধন্যবাদ মামুন ভাইকে। মামুন ভাই আমাদের সাথে দীর্ঘ সময় ধরে ছিল। যদিও বা মামুন ভাইকে আমি বলছিলাম যে আমাদের প্রোগ্রামের ডিউরেশন 1 ঘন্টা, অবশ্যই 1 ঘন্টা 15 মিনিট হওয়ার কাছাকাছি। আসলে আমাদের কাছে এমন অনেক কিছু মামুন ভাইয়ের কাছ থেকে জানার ছিল। আজকের প্রোগ্রামের মাধ্যমে আমাদের যেসব দর্শকরা আমাদের এই প্রোগ্রামটা সম্পূর্ণ শুনবেন, তাদেরকে শুধু এইটুকু বলতে পারি, আপনি কিছু না কিছু হলেও আজকের প্রোগ্রামে আপনি শিখছেন, কিছু না কিছু হলেও আপনি এই প্রোগ্রাম থেকে শিখছেন। সুতরাং প্রোগ্রামের শেষ পর্যায়ে চলে এসেছি। আবারও দেখা হবে কোনো একটি প্রোগ্রামে। তার আগে সবাইকে বলতে চাই, এই আমাদের অনুষ্ঠানটি দৈনিক আলো ডট ইনফো এর অফিসিয়াল পেজে থাকবে এবং সেই সাথে আমাদের দৈনিক আলোর যে অ্যাপস আছে, অ্যাপস থেকে আপনারা আমাদের প্রোগ্রামটাকে দেখতে পারবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে।
সেই সাথে মামুন ভাইকেও ধন্যবাদ জানাই। আবারও দেখা হবে কোনো না কোনো প্রোগ্রামে। ধন্যবাদ মামুন ভাই। ধন্যবাদ।